সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট দুইটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাঝি। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামের পাশে এক বিশাল বড় খাল আছে। আমার বাবা খালের মানুষ এপারে ওপারে পারাপারি করে কোনোভাবে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার বাবা যে শুধু মাঝির কাজ করে তাই নয়, আমার বাবা মাঝির কাজের পাশাপাশি জেলে হিসাবে মাছও ধরে। যেমন দিনের বেলায় আব্বা মানুষ পারাপার করে এবং রাতের বেলায় সেই নৌকাটা দিয়েই আমার বাবা আপনার ওই খালে মাছ ধরে। এমন করে আমার পরিবারটা কাটতে থাকে। ছোটোবেলা থেকে আসলে পড়াশোনা করার কোনো সুযোগ সুবিধা আমার হয়ে ওঠেনি। আমার গল্পটা 80-র দশকের একটা গল্প, প্রায় আজ থেকে 45 বছর আগের একটা গল্প। ওই সময়টাতে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এতটা উন্নতি ছিল না। যুদ্ধের পরের ঘটনা এবং যুদ্ধের পরে আমাদের দেশের অবস্থা তখন খুব ভয়ানক ছিল। প্রচুর পরিমাণের অভাব অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটাই। খেয়ে না খেয়ে খুব দুঃখ কষ্ট যন্ত্রণায় আমি ছোটোবেলায় আমার সময়গুলো কাটাই। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই বলতে ঠিক ততটা বড় না। আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি। আর আমার বয়সী ওই সময় 9 বছরের মানুষগুলোই দেখতে মোটামুটি প্রায় অনেকটাই বড় দেখা যাচ্ছিল। তো আমি তখন মাঝে মাঝে দিনের বেলায় আমার আব্বার সাথে নৌকাতে যাইতাম। আমার আব্বার সাথে নৌকা করে মানুষ পারাপার করতাম এবং অনেক সময় দেখা যায় যে দুপুরবেলা আমার আব্বা যখন খাইতে বসতো, খাবার খাইতো, তখন আমি 2-1টা টিপ মারতাম। মানুষ এপার থেকে ওই পারে নিতাম, ওই পার থেকে মানুষ এপারে আনতাম। দেখা যায় আমার বাবার কাজে অনেক বেশি সাহায্য হতো। আমার ছোট ভাইও একইভাবে আমার বাবার কাছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো। ছোট 2 বোন ছিল, তারা তখন পরিবারের সাথেই থাকতো। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 12 বছরের কাছাকাছি। একদিন অমাবস্যা রাত হলো ভয়ঙ্কর একটা রাত। সে রাতের বেলায় আমার বাবা তখন করে কি, মাছ ধরার জন্য যায়। বাবা বলে যে অমাবস্যা রাতের বেলায় মাছেরা নাকি গভীর জল থেকে উপরে উঠে আসে এবং সে সময় নাকি প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়। এই জন্য বাবা সারাদিন তেমন একটা নৌকা নিয়ে মানুষ পারাপার করেনি। সারাদিন প্রায় আমি নৌকা চালিয়েছি, আমি মাঝির কাজ করেছি এবং রাতের বেলায় প্রায় সন্ধ্যার পরপরই আমার আব্বা তখন মাছ ধরার জন্য আমাদের ওই খালে চলে গেল। কিন্তু আব্বা যাওয়ার সময় অনেক বড় একটা বস্তা নিয়ে যায় এবং আব্বার ইচ্ছা ছিল যে আব্বা বস্তা ভরে ওই অমাবস্যা রাতের বেলায় মাছ ধরবে। আমাদের এলাকাতে অমাবস্যা রাতের বেলায় অনেক বেশি মাছ পাওয়া যায়, বিশেষ করে আমাদের ওই খালের মধ্যে। তো শুধু যে আমার আব্বা অমাবস্যা রাতের বেলায় মাছ ধরবে বিষয়টা এরকমও না, আমাদের এলাকার অনেকেই ওই রাতের বেলায় দিঘির মধ্যে আপনার খালের মধ্যে মাছ ধরে। যাই হোক, আমার আব্বা তখন মাছ ধরার জন্য যায়। আমি তখন বরাবরের মতো যেতে চেয়েছিলাম আমার আব্বার সাথে, কিন্তু আব্বা আমাকে নেয়নি। আব্বা আমাকে রাতের বেলায় কখনোই খালের পাড়ে দিত না। আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আর আমাদের ওই খালটা নিয়েও অনেক বেশি গল্প কাহিনী আছে। অনেকের মুখে শোনা, মানে আমার দাদার বাবা যিনি ছিল, তাদের মুখে শোনা এবং গুরুজনেরা বলতো যে ওই আমাদের যে খালটা আছে, ওই খালের নাকি, এই খালের নিচে নাকি, ওই খালের পানির নিচে নাকি পরীদের একটা রাজ্য আছে। অনেকেই বলে ওই পরীর রাজ্য আছে এবং ওই খালের নিচে নাকি পরীরা বসবাস করে, পরীদের একটা শহর আছে এবং পরীদের থাকার মতো খুব সুন্দর একটা জায়গা আছে। এরকম করে অনেকেই অনেক কিছু বলে। ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে এরকম ধরনের কথাবার্তা শুনে আসতেছি। হাজেরার মা বলে একজন মহিলা ছিল আমাদের এলাকায়। ওই হাজেরার মাকে নাকি এরকমভাবে আপনার নিচে আমাদের ওই যে খাল ছিল, খালের নিচে নাকি পরীটা নিয়ে যায় এবং পরীদের রাজ্য তাকে দেখায় আনে এবং তিনি ওখান থেকে বের হয়ে ওই পরীদের রাজ্য থেকে বেরিয়ে আসার পরে তিনি পরীর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে বলতে ওই সময়কার মানুষগুলোর সাথে শেয়ার করে এবং তারপর পরে তিনি মারা যায়। তো সবাই বলে আমাদের ওই খালের নিচে পরীদের একটা রাজ্য আছে, পরীদের একটা শহর আছে। এরকম কথাবার্তা শুনতাম। যাই হোক, আমার আব্বা সেদিন অমাবস্যা রাতের বেলায় ওই খালে যায় মাছ ধরার জন্য। কিন্তু আমার আব্বা মাছ ধরতে যায়, আমরা তখন খাওয়া দাওয়া করে রাতের বেলায় ঘুমিয়ে যাই। রাত্র তখন প্রায় অনেক হয়ে যায়। ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে আমার মা তখন আমাকে ডাকতেছে যে আলতাফ আলতাফ উঠ উঠ, কথা আছে। আমার আম্মা যখন আমাকে 2-3 বার ডাক দিল, আমি তখন ঘুম থেকে উঠলাম। উঠার পরে বললাম যে মা, কি হয়েছে? আমার মা তখন বলে, তোর আব্বা মাছ ধরার জন্য গেল, আমি রাতের বেলায় ভালো স্বপ্ন দেখি নাই, খারাপ স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেছে, তুই কি একটু খালের দিকে যাবি?
আমি তখন বললাম যে মা, আজকে তো একে অমাবস্যা রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপরে আবার আমি খালের পাড়ে যাব। আমাদের খাল নিয়ে মানুষ কত ধরনের কথাবার্তা বলে, তুমি কি শোনো না? আমার মা বলে, দেখ বাবা, আমি একটু আগে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। আমি বলি, কি স্বপ্ন দেখেছো? আমার মা বলে, আমার বাবা সহ বাবার ওই নৌকাকে নাকি পানির নিচে পরিড়ে নিয়ে গেছে, মানে জল পরিড়ে নিয়ে গেছে, এরকম একটা স্বপ্ন আমার মা দেখে। এবং ওই স্বপ্ন দেখে আমার মায়ের ঘুম ভেঙে যায়। আমি তখন বললাম, আজকে অমাবস্যা রাত তো, আর তুমি বাবাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করছো বলে এরকম স্বপ্ন দেখছো। যাই হোক, আর কথাবার্তা বলার প্রয়োজন নেই, তুমি ঘুমিয়ে যাও, দেখবা সকাল হলে বাবা চলে আসবে। এই কথা বলে মাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, একইভাবে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ফজরা আজান দেওয়ার পর আমার মা তখন আমাকে আবারও পুনরায় ডাকতে শুরু করে। আমার সবেমাত্র চোখটা লেগে আসছিল, এই সময় আম্মা ডাক দেওয়াতে খুব রেগে গেলাম। রেগে গিয়ে কর্কট ভাষায় বললাম যে, কি হয়েছে তোমার? একটু পরে পরে এরকম ডাকাডাকি করছো কেন? আমার মা আমাকে বলে, সর্বনাশ হয়ে গেছে আলতাব, তুই যা, যারা যারা মাছ ধরতে খালে গেছিল সবাই চলে আসছে, কিন্তু তোর বাবা আসে নাই, তুই তাড়াতাড়ি খালের দিকে যা। মায়ের কথা শুনে এবারে কিছুটা ভয় মনে কাজ করলো। তখন আমি হারিকেন নিয়ে আস্তে আস্তে খালের দিকে যেতে শুরু করি। এবং খালের দিকে যেতে যেতে আমি তখন খাল পাড়ে গিয়ে কোনো রকমের কাউকে আমি খালের মধ্যে দেখতে পাচ্ছিলাম না। আমাদের ওই খালটা ছিল বিশাল একটা খাল, এবং আমি খালের এক পার থেকে আমার বাবা বাবা বলে চিৎকার করে ডাকতে থাকি। এপারের কথা ওপারে শোনা যায়, কিন্তু আমার বাবার কোনো সারা শব্দ নাই। তখন অনেক ভয় লেগে গেল যে কি ব্যাপার, আমার আব্বা কোথায় চলে গেল। এরকম করে খালের পারে 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 আমার আব্বাকে আমি খুঁজতে থাকি। এমন করে অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার আব্বা খালের পানিতে এবং শুকনাতে মিলে পড়ে আছে। খালের পানিতে এবং শুকনাতে মিলে পড়ে আছে, আব্বার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, খুব ভয়ানক একটা অবস্থা। আমি আব্বাকে দেখা মাত্রই তখন চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু ওই সময় খালের আশেপাশে কোনো মানুষজন ছিল না, এবং মানুষজন না থাকার কারণে আমি তখন একাই খুব টানাটানি করে আমার আব্বাকে খালের পাড় থেকে, মানে বাবার যে অর্ধেক খালের পানিতে ছিল ওইদিকে বাবাকে আমি উপরে উঠাই। আমার আব্বা দেখতে শুনতে অনেকটা স্বাস্থ্যবান ছিল, অনেক লম্বা ছিল, সুন্দর ছিল। তো দেখা গেল কি যে আমি আমার বাবাকে একা মানে আনতে পারতেছি না। আমি তখন বাবাকে ওখানে রেখে বাড়ির দিকে দৌড় দিলাম, এবং বাড়িতে এসে আমাদের মানে খালের পাড় থেকে আসার পরেই প্রথমে একটা হিন্দু বাড়ি পড়ে, এবং হিন্দু বাড়িটার পরে আমাদের বাড়িটা। তো আমাদের বাড়িতে এসে আমি চিৎকার দিয়েছি, পরে অনেকেই ঘুম থেকে উঠছে, আমার মা সহ আমার এলাকার আরও লোকজন মিলে তখন সবাই আমার আব্বাকে আনার জন্য খাল পাড়ে যায়। এবং খালের পাড়ে গেলে দেখিতে পাই যে আমার আব্বা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন অনেকটা প্রায় সূর্য উঠে যায়। দেখা গেল যে আশেপাশে আমার আব্বা নৌকাটাকে দেখা যাচ্ছে না, নৌকাকে দেখতে পাচ্ছি না। তখন আমরা কী করলাম, আমার আব্বাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলাম। আম্মা তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছিল, আমার ভাই বোনগুলো খুব কান্নাকাটি করতেছে। একটা পর্যায়ে তখন পাশের বাড়িতে তখন কবিরাজ ছিল, ওরকম ডাক্তার ছিল না, আনু মুন্সি একজন কবিরাজ ছিল। ওই আনু মুন্সিকে তখন নিয়ে আসি। সকালবেলা আনু মুন্সি আমার আব্বাকে দেখে তিনি আপনার বিভিন্ন ধরনের পাতা, উনি বিশেষ করে পাতার রস খাওয়াতো। তো বিভিন্ন ধরনের পাতার রস আমার বাবাকে খাওয়ায়, এবং খাওয়ানোর পরে আব্বা স্বস্তি ফিরে আসে। ঠিক ওই মুহূর্তে খালের পাড় থেকে অনেকেই চিৎকার করে বাড়ির মধ্যে এসে বলতেছে, আমার আব্বার নৌকাটাকে নাকি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। তা আমার আব্বার নৌকা যেহেতু ভেঙে ফেলা হয়েছে এবং আমার আব্বাকে যাতে এরকমভাবে পাওয়া গেছে, তখন আমরা মোটামুটি শিওর হয়ে যাই যে আমার আব্বাকে কেউ ধরে মাছগুলো নিয়ে গেছে, এবং মাছ নিয়ে আমার আব্বার নৌকা ভেঙে ফেলছে, এরকম একটা অবস্থা। তারপরে আমার আব্বা কিছুটা মানে একটু মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে যায়। দিনে 10টা থেকে 10:30টার মধ্যে আমি তখন খালপাড়ে যাই, এবং খালপাড়ে গেলে ভাই আমি দেখতে পাই আমার আব্বার যে নৌকাটা ভেঙে ফেলার কথা বলছে, ওই নৌকাটা এমনভাবে ভাঙা হয়েছে যে একদম টুকরো টুকরো করে ফেলছে। তো এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে একজন মানুষ বা 10 জন মানুষও কিন্তু নৌকাটাকে এরকম করতে পারবে না। আমার কাছে মনে হয় অনেক মানুষ এসেছে এবং তারাই নৌকাটার এই অবস্থা করেছে। এবং আমি তখন খুব ভয় পেয়ে যাই যে এই অবস্থাটা কিভাবে হলো, কারা আমার আব্বাকে এরকমটা ক্ষতি করলো, আমাদের নৌকাটাকে ভেঙে ফেললো। ভাঙা নৌকার টুকরাগুলো আমি অনেকটা হাতে নিলাম এবং বাড়ির মধ্যে আসলাম। আসার পরে দেখি আমার আব্বা যেদিকে তাকায় আছে ওইদিকে তাকাই আছে। মা যদি মুখে খাবার তুলে দেয় আব্বু খাচ্ছে, এবং আমার আব্বা লুঙ্গির মধ্যে পায়খানা প্রস্রাব করে দিত। এমন একটা অবস্থা, মানে পায়খানা প্রস্রাবের ব্যাগ হলে তো তিনি বাথরুমে যাবে, টয়লেটে যাবে, ওই জিনিসটা আমার আব্বার ছিল না। ওই মানে বসার মধ্যে খাইতো এবং বসার মধ্যে পায়খানা করে দিত। এবং সে রাতে আমার আব্বার সাথে কি হয়েছিল এই প্রশ্নটা বারবার আমার আব্বাকে আমি করি, বা আমার পরিবারের অন্য মানুষগুলো করে, যে সে রাতের বেলা কি হয়েছিল, কেন বাবা এরকমভাবে মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেল। কিন্তু আমার আব্বা কোনোভাবে কোনো কিছুর কোনো সঠিক জবাব দিতে পারে না। খাবার দিলে খাচ্ছে, শুইলে শুইছে, ঘুমাইলে ঘুমাইছে, মানে একেবারে মানসিকভাবে আমার আব্বা অনেকটা ভেঙে পড়ছে।
পরিবারের সবাই তখন কান্নাকাটি করতেছে। এইভাবে প্রায় সপ্তাহখানি কেটে গেল এবং এরই মাঝে ওই আনুমুন্সি আমাদের বাড়িতে আসতেছে, আমার বাপের চিকিৎসা করতেছে, সেবা করতেছে। উনি ওনার মতো করে সেবা যত্ন করে যাচ্ছে, কিন্তু আমার বাবার কোনো রকমের কোনো উন্নতি নাই, কোনো কিছু নাই। পরে আমার আব্বা এবং আমার মা মিলে সিদ্ধান্ত নিল যে আমার আব্বাকে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাবে। ওই সময়তে আপনার ভালো এমবিবিএস ডাক্তার ছিল না, বড় মাপের ডাক্তারগুলো শুধু শহরের মধ্যে পাওয়া যেত। গ্রামের বেশিরভাগ চিকিৎসাগুলো করতে হচ্ছে আপনার কবিরাজ খোনার, এরাই হচ্ছে মানে গ্রামের চিকিৎসাগুলো করতো। একটা পর্যায়ে দেখা গেল তখন আমি আব্বাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম। আব্বাকে তখন ওই কবিরাজের কাছে নেওয়া হলো এবং কবিরাজ আমার আব্বার চোখে মুখে দেখে বলতেছে আমার আব্বা ভয় পাইছে, কিছু জিনিস দেখে বা কিছু দেখে আমার আব্বা ভয় পাইছে এবং এই ভয় পাওয়ার কারণে আমার আব্বা এরকম হয়েছে। পরে কিছু ওষুধ দেওয়া হয়, এই ওষুধ অনেক তাবিজ পরা এটা ওইটা দেওয়া হয়। ওই কবিরাজের বাড়ি থেকে আনার ঠিক 4 দিনের মাথায়, হাতে গোনা ঠিক 4 দিনের মাথায় আমার আব্বা ইন্তেকাল করে। আমার আব্বা রাতের বেলায় মারা যায় এবং আব্বার মারা যাওয়ার পরে আমাদের পুরোটা গ্রাম অনেক বেশি ভারী হয়ে যায়। আব্বু যেদিন মারা গেছিল অনেক মানুষ আমার আব্বাকে চিনে। আমার আব্বা যেহেতু নৌকা দিয়ে মানুষ পারাপার করতো, ওই পার থেকে অনেক মানুষ আমার আব্বার জানাজার মধ্যে উপস্থিত হয়। তখন যুদ্ধের পরের ঘটনা এবং ওই সময় মানুষের বসতি অনেক কম ছিল, এখনকার মতো এত ঘন বসতি ছিল না, ফাঁকা ফাঁকা বাড়িঘর ছিল এবং মানুষ খুব মাপের কম ছিল। যাই হোক, আমার আব্বু তখন মারা গেল এবং আব্বু মারা যাওয়ার পর আব্বুকে দাফন কাফন করলাম। তখন আমাদের আসলে তেমন কোনো ইনকামের ব্যবস্থা ছিল না। আর ওই সময় দেখা যায় যে আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলোই খালের মধ্যে মাছ ধরতো, খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এবং দেখা যায় যে অনেকে ফসল করতো। তা আমিও তখন করলাম কি, আমাদের টুকিটাকি জমি ছিল ওইগুলোর মধ্যে ফসল করতাম, ছোট ভাই ছোট বোনের নিয়ে ধান করতাম। এইটা ওইটা করে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি। 18 থেকে 19 বছর যখন আমার হয় তখন আমি দেখতে পাই যে আমাদের এলাকার সব মানুষরা খালের মধ্যে যায়, খালের মধ্যে মাছ ধরে এবং খালে নৌকা চালায়, অনেক টাকা বেশি ইনকাম করে। কিন্তু আমার মা আমাকে কখনো খালের পাড়ে যেতে দেয় না। কোনো কারণে খালের পাড়ে যাব এই কথা শুনলে আমার মা রেগে যায়। মায়ের কথা হচ্ছে কোনোভাবে খালের পাড়ে যাওয়া চলবে না এবং খালের পাড়ে যাওয়া আমার জন্য সম্পূর্ণভাবে নিষেধ ছিল, সম্পূর্ণভাবে নিষেধ, যে কখনোই খালের পাড়ে যেতে পারবি না। তখন সময়গুলো খুব ভয়াবহ হয়ে ওঠে, মানে খুব কষ্টের মধ্যে কাটতেছিল যে আম্মা আমাকে খালের পাড়ে কেন যেতে দিবে না। খালে গেলে সবাই মাছ ধরে, নৌকা দিয়ে লোক পারাপার করে, অনেক টাকা পাওয়া যায়। আমি আর আমার ছোট ভাই কোনোভাবেই খালের ধারে কাছে যেতে পারি না। এরকম করতে করতে আমি প্রায় অনেক বড় হয়ে যাই। একদিন আমি আমার মাকে বলি যে মা, আমি খালের পাড়ে নৌকা চালাবো, রাতের বেলায় না হয় আমি কিছু করবো না, কিন্তু দিনের বেলা আমি নৌকা চালাবো। এবং আমার কাছে মনে হয় যে আমি ছোটোবেলা থেকে নৌকা চালিয়ে পারদর্শী, আমি অনেক ভালো নৌকা চালাতে পারি। এখন যারা খালে নৌকা চালায় ওদের থেকে আমি খুব ভালো করতে পারবো। আমারও তখন অনেক বয়স বেড়ে যায়, পারিবারিক অবস্থা তখন খুব খারাপ, ছোট 2টা বোন আছে, তাদেরকেও বিয়ে দিতে পারতেছি না। দেখা গেল যে পরিমাণের ইনকাম বা ফসল বিক্রি করে যা পরিমাণে টাকা পাই তা দিয়ে পরিবার চলতেই খুব কষ্ট হয়ে যায়। এর উপরে ছোট 2টা বোনের বিয়ে দেওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে আমার মা তখন বলল যে ঠিক আছে, আমাকে অনুমতি দিল নৌকা চালানোর জন্য। পরে কী করলাম, আমি আর আমার ছোটো ভাই মিলে একটা নৌকা কিনলাম এবং নৌকা কিনে নৌকা চালাইতেছে। আমার ছোটো ভাই আবার ভয় পায়, আবার অনেক ভীতু টাইপের, অনেক ভয় পায়। এবং একটা পর্যায়ে ও তখন আর আমার সাথে নৌকার সাথে যেত না, মানে নৌকার কাছে যেত না। ও তখন করতে গিয়ে ফসল করতো। ফসল তো আগে আমি আর আমার ভাই দুজনে মিলে করতাম। ওই সময় দেখা গেল যে আমার ছোটো ভাই একাই ফসল করতো, মাঠে একাই ফসল করতো, আর আমি শুধু নৌকা চালাতাম। আমি নৌকার উপরে ডিপেন্ড হয়ে যাই এবং আমার ছোটো ভাই মাঠে ঘাটে কাজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। এরকম করে 2 ভাই প্রায় 2 বছরের মতো টানা পরিশ্রম করি এবং টানা পরিশ্রম করার পর আমাদের 2 বোনকে আমরা তখন বিয়ে দিতে সক্ষম হই। তো এরকম করতে করতে হঠাৎ করে আমি যেহেতু 2 বছর নৌকা চালাই, তো আমার মায়ের সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যায়। আগে আমাদের বাবার মৃত্যু নিয়ে যে একটা ভয়ভীতি আমাদের পরিবারের ছিল, ওই ভয়ভীতিটা এখন অনেকটাই কেটে গেছে। আর এখন আর মা অনেকটা ভয় করে না, মানে অনেকটা ভালো হয়ে গেল। এমতো অবস্থার ভিতরে আমি তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি রাতের বেলায় মাছ ধরবো। দেখা যায় দিনের বেলায় নৌকা চালিয়ে যে পরিমাণে টাকা ইনকাম করা যায়, রাতের বেলায় যদি মাছ ধরা হয় তাহলে তার চেয়েও আর অনেক বেশি টাকা ইনকাম করা যায়, অনেক বেশি টাকা পাওয়া যায়। ওই সময় রেডিও বেশি বেশি চলতো, মানুষের হাতে হাতে রেডিও ছিল। তো আমার মনে ইচ্ছা জাগলো যে আমি রাতের বেলায় রেডিও বাজাবো এবং রেডিও শুনতে শুনতে আমি মাছ ধরবো, মানে এরকম একটা ইচ্ছা তখন আমার মনে জাগলো। আমি একটা রেডিও কিনি, অনেক ভালো একটা রেডিও কিনি, রেডিওর মধ্যে ব্যাটারি ঢুকিয়ে এরপর আমি একদিন রাতের বেলায় মাছ ধরার জন্য গেলাম। আমি সেদিন আমার মাকে কোনো কিছু বললাম না, আমি একাই মাছ ধরতে গেলাম এবং আমি প্রচুর পরিমাণে মাছ পাইলাম। সকালবেলা গঞ্জের বাজারে মাছগুলো বিক্রি করি এবং বিক্রি করে আমার পরিবারের কিছু জিনিসপত্র দরকার ছিল, এগুলো আমি একটানা কিনে ফেলি।
আমার মা তখন আমাকে প্রশ্ন করলো যে এত টাকা তুই কোথায় পেলি, এত টাকা কই পাইলি যে এত কম সময়ের ভিতরে তুই এত কিছু কিনে ফেললি বা পরিবারের জন্য এত কিছু করলি। তা আমি তখন মার কাছে স্বীকার করি যে মা আমি খালে গিয়া মাছ ধরছি। তো মা আমাকে বলে আমি না তোকে নিষেধ করেছিলাম। আমি বলি মা আগের জমানা আছে নাকি, আগে জিন ভূতের ভয় ছিল, ডাকাতের ভয় ছিল, কিন্তু এরকম এখন তো আর কোনো কিছুই নাই, এরকম তো এখন আর কোনো কিছু নেই। এখানে একটা বিষয় আমি ফালাই গেছি, মানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিই। আমার আব্বা মৃত্যুর আগে কিন্তু আমার মাকে একটা কথা বলেছিল। আমার আব্বা যখন মৃত্যু হয়, মৃত্যুর আগে আমার আব্বা কিছুটা ভালো হয়, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে অনেকটা ভালো হয়, মানে কিছুটা ভালো হওয়ার পরে আমার আব্বা আমার মাকে বলেছিল আমার বাবা নাকি দেখছিল যে কিছু একটা পানির উপরে ভাসতেছে, এবং যেটা দেখতে আধা মানুষ এবং আধা দেখা যায় মাছের মতো এই টাইপের। আমার আব্বা তখন এই জিনিসটা দেখে মাছ মনে করেছিল, মাছ মনে করে আমার আব্বা নাকি ওই জিনিসটার উপরে, আপনার যারা চল চিনেন চল, এবং ওই চল মারছিল। এটা মারার পরে আমার আব্বা শুধু মারছে অতটুকুই মনে আছে, এরপরে আমার আব্বার আর কোনো কিছু মনে নাই। তো এই কথাটা আমার আব্বা কি করে আমার আম্মাকে বলে, আমার আব্বা মারা যাওয়ার পর আমার মা আমাদেরকে এটা বলে। তো মা আমাকে ওই দিন বলে, যেহেতু মা জানতে পারছে যে আমি খালে গিয়া মাছ ধরি, তো মা আমাকে বললো যে ঠিক আছে, তবে খবরদার রাতের বেলায় যদি মানুষের আকৃতির কোনো কিছুকে দেখতে পাস যে পানির মধ্যে ভাসতেছে, দেখা গেল যে তোর বাবা যেরকম দেখেছিল আধা মাছ আধা মানুষ, এই টাইপের কোনো কিছু যদি তুই খালের মধ্যে দেখতে পাস, তাহলে কিন্তু এদেরকে ধরবি না, এদেরকে বিরক্ত করবি না, এদেরকে দেখা মাত্রই চলে আসবি। তো মা আমাকে ওখানে যেতে দিত না, খালে মাছ ধরতে দিত না, শুধু পারিবারিক অভাব অনটনের কারণে। আমার মা আসলে তার কোনো কিছু মানে অন্যথা কিছু উপায় ছিল না, যার জন্য মা তখন বাধ্য হয়ে আমাকে ওই খালে মাছ ধরার অনুমতি দেয়। তো যাই হোক, আমি তখন খালে মাছ ধরতেছি, রাতের বেলায় খালে মাছ ধরি, এবং সেই মাছ আমরা গঞ্জের বাজারে বিক্রি করি। আমার বাবা তো নাই, ছোট ভাই আর আমি। ছোট ভাই তখন ওই মাঠে ঘাটে কাজ করে, দুই বোনকে বিয়ে দিয়েছি, মাঝে মাঝে দুই বোন আমাদের বাড়িতে আসে যায়। এরকম করতে করতে দেখা যায় আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা কারখানা আছে। তো ওই কারখানাতে ছেলে মেয়ে মানে উভয়ে কাজ করতো। কিসের একটা কারখানা আমি জানি না, তবে এটা আমাদের বাড়ি পার হয়ে যেতে হয়। তো দেখা গেল কি একদিন সন্ধ্যাবেলায় মানে মাগরিবের কিছুক্ষণ পরে বোরকা পরে একটা মহিলা আসছে। তখন আমি প্রায় 3 বছরের মতো খালে নৌকা চালাই, এরকম অবস্থায় মাগরিবের একটু পরে। তো মাগরিবের পরে আমি আর টিপ মারি না, মানে ভাড়া মারি না, কারণ মাগরিবের পরে মানুষ খুব বেশি একটা থাকে না। তো না থাকার কারণে মাগরিবের পরে এই মহিলাটা আসছে বোরকা পরা অবস্থায় এবং হাত মোজা পা মোজা পরা, আইসা আমাকে বলতেছে ভাই আমার একটু ওপারে নামাই দিবেন। তো আমি সন্ধ্যার পরে নৌকা বন্ধ করে বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি এবং রাত 10টার দিকে যাই মাছ ধরার জন্য। পরে আমি বললাম বোন আমি তো নৌকা বন্ধ করে দিয়েছি, এখন তো আর নৌকা নিয়ে ওই পারে যাবো না, আর আপনাকে একা নিয়ে গেলে আমার পোষাবে না। পরে আমারে বলতেছে না ভাই আমি আপনাকে পোষাই দিব, আমাকে নিয়ে চলেন, এটা বলে। যখন এটা বলে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি এই মেয়েটাকে নৌকাতে উঠাই এবং নৌকাতে উঠানোর পরে আমি নিয়ে যাচ্ছি। তবে একটা বিষয় ভাই আমি আপনাকে ক্লিয়ার করে বলে রাখি, মানে অন্য নৌকায় যেরকম ধরেন আপনার অন্য সময় নৌকা চালালে যেরকম ধরেন পিছন মানে খুব বেশি বৈঠা মারতে হতো, বাট আজকে মনে হয় যেন আমার নৌকাটা খুব দ্রুত যাচ্ছে, মনে হয় যেন পানির নিচে থেকে কিছু একটা আমার নৌকাটাকে ধাক্কা মারতেছে। মানে আমার খুব কষ্ট হচ্ছে না, বইটা মারতে হচ্ছে না খুব বেশি, ওই পারে চলে গেলাম। এবং মেয়েটা আমাকে ভাড়াও বাড়াই দিল, তাকে নিয়ে যাওয়াতে সে আমাকে ভাড়া বাড়াই দিল, তাকে আমি ওই পারে নিয়ে গেলাম এবং সে আমাকে ডাবল ভাড়া দিল। তো মেয়েটা চলে গেল, আমি তখন নৌকা নিয়ে আসতেছি আমার পারে নৌকা নিয়ে আস্তে আস্তে চিন্তা করতেছি যে কী ব্যাপার, আমি তো আজকে দীর্ঘদিন ধরে এই খালে মানে আজকে 3 বছরের মতো আমি এই খালে নৌকা ভাই, আমি তো কোনোদিন এরকম কোনো মেয়েরে দেখি না যে সন্ধ্যার পরে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে। হ্যাঁ দেখেছি অনেক মেয়ে আসে, তবে তাদের সাথে পুরুষ মানুষ থাকে বা একসাথে 2টা 3টা মেয়ে থাকে, এরকম একটা সিঙ্গেল একটা মেয়ে খালের পারে কেন আসবে? আমার মনে অনেক সন্দেহ লাগে এবং বিশেষ করে আমার মনে এই মেয়েটাকে নিয়ে খুব খারাপ চিন্তা ভাবনা মাথায় আসে, যে মেয়েটা হয়তো খারাপ প্রকৃতির কোনো মেয়ে হতে পারে, ভালো হবে না, এরকমটা চিন্তা ভাবনা আসে। যাই হোক একটা পর্যায়ে আমি তখন আমার পাড়ে আসি, আমার পাড়ে এসে আমি তখন বাসায় যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে রাত 10টার দিকে তখন আমি হারিকেন হাতে করে জাল নিয়ে খালে মাছ ধরবো বলে আসি। কিন্তু ভাই অবাক করা বিষয় হচ্ছে সেদিন আমি প্রচুর পরিমাণে মাছ পাই, অন্য দিনের তুলনায় আমি অনেক ভালো মাছ পাই। এভাবে 2 দিন কেটে গেল এবং 3য় দিনের দিন হঠাৎ করে আবারও ওই পার থেকে এই একই মেয়েটাকে আমি আবারও দেখলাম আসছে এবং একইভাবে মাগরিবের পরে তো আমারে বলতেছে ভাইয়া আমার একটু ওই পারে নামাই দিবেন। আমি তখন বললাম যে আরে আপনি তো সবসময় এরকম সন্ধ্যা করে আসেন, আচ্ছা ঠিক আছে চলেন। ওই দিন যেহেতু আমি তাকে নামাই দিয়ে আসছি, ভাবছি আজকে আবার সে আসছে, পরে আমি তারা আবারও উঠাইলাম নৌকাতে। উঠানোর পরে বলতেছি বোন কিছু মনে করবেন না, আপনি তো একা নৌকাতে উঠছেন,
অনেকেই তো খারাপ অনেক কিছু ভাবতে পারে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করলে কি রাগ করবেন? আমার খুব সুন্দর ভাষায় বলতেছে, না ভাই রাগ করবে না, বলেন। আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম ময়না। আমি বললাম তো আপনি ওই দিন গেলেন, আমি আপনার নামই দিয়ে আসছি, আজকে আবার আপনি যে চলে যাচ্ছেন, ওই বাড়িতে কি বেড়াইতে গেছিলেন না অন্য কোনো কারণে? বলে না ভাই, এটা আমার বাপের বাড়ি, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, এটা আমাকে বলে। তা আমি বলি এখন আপনি কই যাবেন? বলে কারখানায় যাব। আমি বলি কারখানায় আপনি কি এখানে কারখানায় চাকরি করেন? বলে হ্যাঁ, ওই দিকের একটা কারখানা আছে, আমি ওখানে চাকরি করি। তো আমি বলি আপনার বিয়ে হয়েছে? বলে না, আমার বিয়ে হয় নাই। তা আমি বলি আপনি রাতের বেলায় যান কেন? বলে ভাই ডিউটি শেষ হলে আসি, এবং এখন যে যাচ্ছি আমি গিয়ে রাতে ঘুমাবো, সকালবেলা আমি কাজে যাব। তাই মেয়েটা তখন পার করে দিয়ে আসছি। এইভাবে পার করে দিয়ে আসার পরে এখানে আরেকটা ঘটনা আছে। আমার একেবারে ছোট যে বোনটা, আমার ওই ছোট বোনটা আবার তার স্বামীর বাড়ি থেকে চলে আসছে, আমাদের বাড়িতে এসে থাকতে আছে। এরই মাঝে প্রায় 15 থেকে 20 দিন পরে একইভাবে এই মেয়েটা আবারও মাগরিবের পরে আমার নৌকার কাছে আসছে। আর একটা বিষয় অদ্ভুত লাগে এটা, যে এই মেয়েটা যখন আমার নৌকার কাছে আসতো তখন আশেপাশে কোনো মানুষ থাকতো না, কেমন জানি জায়গাটা অনেক বেশি নীরব থাকতো, এবং অন্য কোনো যাত্রীও তখন আসতো না। মেয়েটা এসে আমারে বলতেছে, ভাইয়া আমরা আজকে আবার একটু পার করে দেন। আমি তখন বললাম আপনি আসবেন কবে? বলে 2 দিন পরে। এই কথা বলে আমি তখন মেয়েটারে আবারও ওই অন্য দিনের মতো আজও পার করে দিলাম, এবং সে আমাকে ডাবল ভাড়া দিল। পরে আমি ওইখানে আর লোক পাইলাম না, আমি আবারও একা চলে আসলাম, মাছ ধরলাম। ঠিক 2 দিন পরে একইভাবে এই মেয়েটা আবারও আমার ওই খালের পাড় থেকে ওই পাড় থেকে এই পারে আসবে। তা আমি তার সাথে যেহেতু পরিচয় হয়ে গেল, দীর্ঘদিন তারে নিয়ে গেছি, আনছে একটা ভালো সম্পর্ক, ওই দিন আমি তাকে নিয়ে আসতেছি। আসার সময় মাছ ধরে আসার পর আমি বলি, ময়না আপা একটা কথা বলবো, যদি রাগ না করেন। মেয়েটা আমাকে তখন বলতেছে, আপনি কথা বলার সময় এরকম ভয় পান কেন? আপনি তো মানুষ, আমিও মানুষ, বলতে পারেন কি কথা। আমি বললাম না, আমার একটা ছোট বোন আছে, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো। আমার এই বোনটাকে বিয়ে দিয়েছিলাম, স্বামীর সাথে সম্পর্কটা ভালো হয় নাই, এবং যার জন্য আমার বোনটা তার স্বামী ছেড়ে আমার বাড়িতে চলে আসে। তো আপনারা যেহেতু ওই কারখানায় কাজ করেন, আমার বোনটাকে একটা কাজ দিতে পারবেন? যদি কাজ দেন তাহলে আমার বোনটা আপনাদের সাথে কাজ করবে। পরে আমার বলতেছে, ভাই আমি তো কারখানায় নতুন কাজ করি, তা আমি তো আসলে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি কারখানায় গিয়ে কথা বলবো, যদি হয় তাহলে আমি আপনাকে জানাবো। তো ওই সময় তো আসলে কোনো মোবাইল ফোন টোন ছিল না, শুধুমাত্র রেডিওর মধ্যে আমরা খবর শুনতাম, রেডিওর মধ্যে সব কিছু, শুধু মোবাইল ফোন নয়, ভালো কোনো একটা টিভিও ছিল না এলাকাতে। এবং যদিও 1-2টা টিভি ছিল, তবে সেগুলো ছিল সাদা কালো। সন্ধ্যা থেকেই ওই টিভি দেখা না মানুষের হিড়িক লেগে যেত, ছেলে মেয়ে বুড়া বৃদ্ধ সবাই একইভাবে টিভি দেখার জন্য যেত। ওই সাদা কালো 14 ইঞ্চি টিভি দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। যাই হোক, এভাবেই তখন সময়টা কাটতে থাকে, এবং একটা পর্যায়ে আমি তখন এভাবে যাইতাম। তার কিছুদিন পরে, প্রায় মাসখানিক পরে, এই মেয়েটা একইভাবে, ময়না মেয়েটা তখন আবারও আমার সাথে এই পার থেকে ওই পারে যাবে। এবং মেয়েটা যতবার আসে, আমি বারবার বলি, ততবারই খুব একা থাকে। একা বলতে খালটা খুব একা থাকে, কোনো মানুষজন থাকে না। তারপরে আমি তারে খালের ওপারে পার করার সময় আমি বলতেছি, ময়না আপনি তো বলেছিলেন যে আমার বোনটারে ওইখানে কাজের ব্যবস্থা করে দিবেন, কিন্তু আপনি তো আমার বোনটারে কোনো কাজের ব্যবস্থা করে দিলেন না। আপনি কি কোনো কাজের ব্যবস্থা হয়েছে? যদি হয় তাহলে এবার যাওয়ার সময় আমার বোনটাকে আপনি সাথে করে নিয়ে যাবেন। মেয়েটা আমাকে বলে, দেখেন আমি মালিকের সাথে কথা বলেছি, মালিক বলেছে এখন আর কোনো লোক লাগবে না, আমাদের কারখানায় পর্যাপ্ত লোক আছে, এখন আর মালিক আপাতত কোনো লোক নিবে না, তো আপনার বোনকে অন্য কিছু একটা করতে বলেন, এরকম করে আমাকে তখন সে বলে। তা বলার পরে আমি তখন ধরেন আর তার সাথে আমার কোনো কথা হয় না। এবার আমি তাকে দিয়ে আসি। এর পরের দিন আমি যখন তাকে নিয়ে আসি, এর পরের দিন বলতে ঠিক 2 দিন পরে আমি যখন তাকে নিয়ে আসি, আমি কিন্তু কখনোই আসলে তার চেহারা দেখার জন্য, তার মুখটা দেখার জন্য কোনো রকমের কৌতূহল আমার মনে জাগে নাই। কিন্তু ওই দিন কেন জানি আমার মনের ভিতরে হঠাৎ করে জাগলো যে মেয়েটা দেখতে কেমন, আমি একটু দেখবো। কারণ ওই দিন মেয়েটা কি করছে, মুখের মধ্যে যে হিজাব বা যেটা পরতো এটা পরে নাই। এটা না পরে আবার এখানে আরেকটা বিষয় আছে, আমি কিন্তু মাঝে মাঝে এই মেয়েটা কোন বাড়িতে যায়, আমি ওরে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে ও কিন্তু বাড়ির ঠিকানা বলতো না। তো বাড়ির ঠিকানা না বলার কারণে আমি অনেকদিন ওকে নৌকা থেকে নামাই দিয়ে ওর পিছে পিছে যাইতাম, যে ও আসলে কোন বাড়িতে যায়, কোন ঘরে যায়, ওইটা দেখার জন্য। কিন্তু ও যেতে যেতে যে কোন দিকে হারাই যেত আমি ওরে খুঁজে পেতাম না। তো সেদিন দেখা গেল আমি মেয়েটার চেহারা দেখার জন্য খুব চেষ্টা করতেছি, এবং ও বুঝতেছে যে আমি ওর দিকে একটু খারাপভাবে তাকাচ্ছি, ওকে দেখার জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, ও তখন করলো কি, আমি ওকে দেখতে পারলাম না, ও তখন চলে গেছে। এবং সেদিন রাতের বেলায় আমি স্বপ্নে দেখতেছি, আমাকে স্বপ্নে দেখাইতে আছে যে আমাকে দেখার জন্য এত শখ কেন আপনার, আমাকে দেখার জন্য এত স্বাদ কেন, আমি মানুষ নয়, আমি একটা জিন, আপনি আমাকে দেখার চেষ্টা করবেন না, আপনি যদি আমাকে দেখার চেষ্টা করেন তাহলে আপনার বড্ড ক্ষতি হবে। কালো বোরকা পরিহিত একটা মেয়ে আমাকে এই কথাটা বলে যায়।
তো স্বপ্নের মধ্যে আমি এই জিনিসটা যখন দেখি আমার তখন প্রচণ্ড ভয় লেগে যায়। মানে আমি প্রচুর ভয় পাই যে আল্লাহ আমি এটা কি দেখলাম, এরকম ভয়ানক একটা দৃশ্য আমি তো জীবনে কখনো দেখি নাই, আল্লাহ আমার এটা কি দেখাইলো। এবং এরপরে দেখা গেল মানে এরপর থেকে এই মেয়েটাকে আমি যেদিন এরপরে আবারও দেখলাম, মানে কারখানা থেকে যাওয়ার সময় আমার নৌকায় উঠলো, আমি তাকে নৌকার ঘাট পার করাইতেছি এবং তার সাথে সেদিন আমি পর্যাপ্ত কথা বলি, অনেক কথা বলার পরে সেদিন আমি তারা নামাই দিছি। এবং আমার টার্গেট মানে আমার চিন্তা সে আসলে কোথায়, মানে কোন জায়গায় যায়, কোন বাড়িতে যায়, এটা আমি দেখব। এইটা দেখার জন্য তখন আমি তার পিছু নিলাম। সন্ধ্যার পরে মাগরিবের পরে তার পিছু নিলাম। তার পিছনে হাঁটতে 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 হঠাৎ করে ও একটা বাড়ির মধ্যে ঢুকলো। একটা খন্দকার বাড়ি বলে একটা বাড়ি আছে, খন্দকার বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকার পরে কোন বাড়িতে গেছে এটা আমি জানি না। এর পরের দিনে খন্দকার বাড়ির এক লোক, বয়স্ক একটা লোক তখন আমার নৌকায় আসছে ওনার ওই পারে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন ওই খন্দকার বাড়ির লোকটারে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়িতে কার মেয়ে শহরের ওই কারখানায় চাকরি করে, এটাকে জানেন, এ কথা জিজ্ঞেস করে। উনি বলে আমাদের বাড়িতে কাজ করার মতো কোনো মেয়ে তো নাই, যে আমাদের বাড়িতে এরকম কোনো মেয়ে তো নাই যে শহরে গিয়ে কাজ করে। আমি বললাম গতকালকেও সন্ধ্যার সময় একটা মেয়ে আপনাদের বাড়িতে ঢুকছে, যে মেয়েটা কারখানায় কাজ করে, অমুক কারখানায় কাজ করে, আমাকে বললো। পরে আমারে বলতে আরে না, এরকম কোনো মেয়ে তো নাই, আমাদের বাড়িতে এরকম কোনো মেয়ে নাই যে কারখানায় কাজ করার মতো কোনো মেয়ে আমাদের বাড়িতে নাই, আমাদের বাড়িতে এই বয়সে কোনো মেয়ে নেই, বিয়ের বয়সে কোনো মেয়ে নেই। এ কথাই বৃদ্ধ আমারে বলতেছে। ভাই আমার ভিতরে তখন প্রচণ্ড সন্দেহ ঢুকে যায় যে আসলে এই ঘটনাটা কি, মানে এইটা আমি কি দেখলাম বা কি শুনলাম বা এই মেয়েটা কে হতে পারে। তো ওই বৃদ্ধ যদি তার বাড়ির কোনো মেয়ে হয়ে থাকে তাহলে তো সে জানবেই। এবার আমি শুধু অপেক্ষা করি যে এই মেয়েটা কবে আসবে, আমি কবে তারা আবার নৌকায় উঠাবে এবং তার সম্বন্ধে আরও ডিটেলসে জানার চেষ্টা করি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন ঠিকই মাগরিবের পর আমি তারা আবারও পাইলাম। তো পাওয়ার পরে তখনও কিন্তু আমার মনের ভিতরে কোনো ভয় কাজ করে না, তখন পর্যন্ত কোনো ভয়ে নাই যে মেয়েটা কোত্থেকে আসে বোরকা পরা অবস্থায়, তারে আমি খাল পার করে দিই, এটা তো ভয়ানক একটা অবস্থা। কিন্তু তার কোনো ঠিকানা আমি সঠিকভাবে জানি না, সে বলতেও চায় না। এবং সে আসার পরে অন্য কোনো প্যাসেঞ্জার ওই সময় বা কাস্টমারও আসে না, সবসময় নৌকা ফাঁকায় আমি তাকে নিয়ে যাই। এবার আমি তাকে নৌকাতে উঠে বলতেছি, ময়না আচ্ছা আপনার বাড়িটা কি ওইটা, বাড়ির নামটা জিজ্ঞেস করি। মেয়েটা তখন আমাকে বলে আপনি আমার বাড়ির সম্বন্ধে জানার জন্য এত চেষ্টা কেন করেন। আমি তখন বললাম বারে আপনার বাড়ির সম্বন্ধে জানার কোনো চেষ্টা কি আমার হতে পারে না, আমি আপনার বাড়ির সম্বন্ধে জিজ্ঞেস করি। মেয়েটা তখন আমাকে একটা কথা বলে, আপনি আমার সম্বন্ধে যদি সব কিছু জানেন তাহলে আপনি এখানে আর নৌকা চালাবেন না, এখানে নৌকা চালানো বন্ধ করে আপনি চলে যাবেন। তো আমি বললাম যে মানে আপনি এই কথা আমাকে কেন বলতেছেন যে আমি আর নৌকা চালাবো না, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন। বলে আপনি যা মনে করেন তাই, আর আমার সাথে কথা বাড়াইয়েন না, আমার ওই পারে নিয়ে নামাইয়ে দেন। এবং এরকম করতে করতে আমি তার ওই পারে গিয়ে নামাই দিছি। নামাই দেওয়ার পরে ওই দিন সে আমারে একটা জিনিস দিল এবং এই জিনিসটা মানে কিছুটা একটা কাপড়ে পেঁচানো, কালো একটা কাপড়ে পেঁচানো। আমারে বলে এইটা আপনি বাড়িতে নিয়ে দেখবেন, এটা কি, এটা বাড়িতে নিয়ে দেখবেন, এখানে খুইলেন না। এই বলে মেয়েটা তখন চলে যায়। তা আমি প্রথমত মানে দুটো জিনিস চিন্তা করি। ফার্স্ট অফ অল চিন্তা করি যে হয়তো আমাকে কোনো একটা উপহার দেয়, অথবা আমি চিন্তা করি আমাকে ভয়ঙ্কর কিছু হয়তো দিয়ে গেছে। তা আমি তখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মানে আমাদের হারিকেনের আলোতে আমি তখন এটা খুলি। খোলার পরে আমি দেখতে পাই এটার মধ্যে কাঠি সিস্টেম, একটা কাঠি আর কি, মানে বড় আকারেরই একটা কাঠি, এবং যেটা হচ্ছে মানে চকচক করতেছিল স্বর্ণের মতো। আমি মুহূর্তের মধ্যে কি করলাম, কুফির যে বাতি আছে কুফি বাতি জ্বালিয়ে কুফি বাতির মধ্যে আমি এটা চেক করলাম, মানে কাঠিটা চেক করলাম এবং চেক করে দেখলাম যে এটা স্বর্ণের, এবং এটা দেখার পর আমি অবাক হয়ে গেলাম। আমি এটাকে খুব যত্ন করে রেখে রাতের বেলায় ঘুমাইলাম এবং সেই রাতের বেলায় আমি এই পরীটাকে আবারও স্বপ্নে দেখলাম, মানে জিনটাকে আবারও স্বপ্নে দেখলাম। আমাকে বলতেছে আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে বড় কিছু দেওয়ার, এবং তোমাকে বড় কিছু দেওয়ার জন্যই আমি তোমার জীবনে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে বারবার অপমানিত করেছো। আমার সম্বন্ধে জানার জন্য এত কৌতূহল কেন তোমার মনে, এবং একটা মেয়ে মানুষের প্রতি তুমি সম্মান রাখতে পারো নাই, তুমি আমার দিকে খারাপ নজরে তাকিয়েছো, যার জন্য ছোট একটা উপহার দিয়ে আমি তোমার জীবন থেকে চলে গেলাম। যদি আমার মনে হয়েছে তোমার সাথে কখনো দেখা করা দরকার, আমি তোমার সাথে দেখা করব। আমি তোমার পরিবারের অনেক বড় একটা ক্ষতি করেছি, সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমার তোমার পরিবারে আসা। এই কথা বলে ফুরিটা তখন চলে যায়, মানে জিনটা তখন চলে যায় রাতের বেলায়। এবং চলে যাওয়ার পরে আমার ঘুমটা ভাঙে। আমি তখন করে কি এই জিনিসটা আমার মাকে দেখাই। আমার মা তো জিনিসটা দেখে অবাক হয়ে যায়, এত দামি একটা জিনিস। আমার মা তখন করে কি এইটা কেটে কেটে যে কোনোভাবেই হোক আমরা কাটি এবং কেটে আমরা এটাকে বিক্রি করি, এত টাকা উপার্জন করি। সে সময় কিন্তু একটা টিনের ঘর অনেক বড় বিষয় ছিল, মানুষের ঘরে ঘরে শুধুমাত্র চনের ঘর ছিল, বিল্ডিং তো খুবই কম, রিয়ার্ড বিল্ডিং।
কিন্তু দেখা যায় টিনের ঘর দিলে একটা বিশাল কিছু। আমরা সেই সময় 4 রুম করে একটা টিনের ঘর দিই, বিশাল বড় করে, এবং আমাদের চারপাশে টিন দিয়ে বাউন্ডারি করি। আমার ছোট বোনটাকে পুনরায় আবারও বিয়ে দেই এবং আমিও মোটামুটি এই নৌকাটাকে ভেঙে অনেক বড় করে একটা নৌকা বানাই। তো আমি তখন শিওর হয়ে যাই যে এই মেয়েটা আপনার এটা ওই মানে জিনে ছিল, মানে জিনের মেয়ে ছিল বা জিন জাতি ছিল। আমি তখন বিষয়টা শিওর হই। আমার জীবনে হয়তো আসছিল বা কেন এত ছোট জিনিস দিয়ে আমাকে চলে গেল, এই কোনো কিছুই নিয়ে আমি তখন আর চিন্তা ভাবনা করতেছি না। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, অনেকগুলো মাস কেটে গেল। অনেকগুলো মাস কেটে যাওয়ার সময় একটা পর্যায়ে রমজান মাস আসছে। তা রমজান মাস আসার সময়, রমজান মাসের সময় আপনার শবে বরাতে দেখা গেল কি যে শবে বরাতের রাতের বেলায় আমি যেদিন ওই দিন নৌকা একটু কম চালাবো, এবং ওই রাতে হঠাৎ করে আমি এই মেয়েটাকে আবারও দেখলাম। সেই রাতের বেলায় এই প্রথম বোরকা পরিত অবস্থায়। তারে দেখে আমার শরীরটা থরপর করে কাঁপতেছে। আমি তো তখন জানি যে এটা একটা জিন, এটা কোনো মানুষ না। আমি তখন তারে দেখে খুব একেবারে সুন্দর করে সহি শুদ্ধভাবে তাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সেও খুব সুন্দর করে সালামের উত্তর নেয়। আমাকে বলে ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমাকে বলে আমাকে কি ওই পারে দিয়ে আসবেন? এটা বলার পরে মানে আমি তো জানি সে তো স্বপ্নে এসে আমাকে সব কিছু বলেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে উঠেন। দেন সে নৌকার মধ্যে উঠলো। উঠার পরে আমার নৌকাটা, আমি জানি না আপনি কতদূর বিশ্বাস করবেন, আমি একটা বৈঠা মারতেছি, নৌকা মনে হয় 4 হাত চলে যাচ্ছে। এরকম করে করে ওই পারে একটা সময় চলে যায়, এবং ওই পারে চলে যাওয়ার পরে মেয়েটার হঠাৎ করে মানে পারে যাওয়ার পরে হঠাৎ করে তার পায়ের দিকে আমার নজর যায়। আমি কিন্তু তার পায়ে কখনো ওইভাবে তাকাইতাম না, শুধু তার পায়ের দিকে তাকানোর পরে তার পায়ে তাকে আমি যে জিনিসটা দেখলাম, এটা দেখা মাত্রই আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ি। এবং জিনিসটা ছিল এরকম যে তার পায়ের মধ্যে পায়ের যে নখগুলো ছিল, মানে পায়ের যে পাতাটা ছিল, পায়ের পাতাটা উল্টা ছিল। আমাদের যেরকম পায়ের পাতাটা সামনের দিকে, ওর পায়ের পাতাটা ছিল পিছনের দিকে, এবং নখগুলো খুব ভয়ানক আকৃতি ছিল, এবং পায়ের মধ্যে প্রচণ্ড রকমের পশম মানে লোমে ঘেরা ছিল, কালো কালো লোম ছিল। এই জিনিসটা দেখার পরে তার মুখের দিকে আমি একটু উপরের দিকে তাকলাম, কিন্তু মুখে আমি কিছু দেখতে পাই না, মুখ দেখতে পাই না। কেমন করে যেন আমার ভিতরে একটা প্রচণ্ড রকমের ভয় ঢুকে গেল, এবং সে ভয় থেকে আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেছি। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরছে তখন রাত্র প্রায় আপনার অনেক রাত, মানে গভীর রাত আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার নৌকার কাছে নৌকো আটকায় আছে ঘাটে, আমি নৌকার পাশে। অজ্ঞান ফেরার পর আমি তখন আবার নৌকার মধ্যে উঠলাম। উঠে আমি সেই রাতের বেলায় আমি এই পারে আসলাম। আইসা আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার মা তখন বলে মধ্যরাতেরও বেশি টাইম পার হয়ে গেছে, তার মানে আমি একটা না অনেকক্ষণ ধরে মানে অজ্ঞান অবস্থায় ছিলাম। যাই হোক, এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি তখন মাকে বলি যে মা, আমি আর নৌকার কাজ করব না, আমার নৌকার কাজ করতে আর ভালো লাগে না, আমি খুব ভয় পাইছি। এরকম করে আমার মাকে বলি যে আমি খুব ভয় পাইছি, আমি আর নৌকা চালাবো না। পরে আমি আর নৌকা চালাইলাম না। নৌকা না চালাইয়া এবার আমি আমার মা বাড়ির মধ্যে পড়ে আছি। এমন সময় মা তখন আমাকে বিয়ে করাবে, আমার জন্য মেয়ে দেখতেছে। এইখানে সেখানে বিভিন্ন জায়গায় আমার জন্য মেয়ে দেখতেছে, আমাকে বিয়ে করাবে। এবং একটা জায়গায় মেয়ে দেখে মোটামুটি বিয়ের কথাবার্তা প্রায় ফাইনালের মতোই একটা মেয়েকে আমাকে বিয়ে করাবে। আমি গিয়ে মেয়ে দেখে আসছে, মাও দেখে আসছে, মেয়েরাও আমার পরিবার দেখছে, তাদের পছন্দ হয়েছে। যেদিন বিয়ের দিন তারিখ ঠিক হলো, ঠিক সেদিন রাতের বেলায় আমি ওই ময়না নামের জিনটাকে আবারও স্বপ্নে দেখি। এবং স্বপ্নে দেখার পরে সে আমাকে স্বপ্নে এসে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু আমি তোমাদের পরিবারের অনেক বড় ক্ষতি করেছি, যার জন্য আমি তোমার সামনে ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছি। আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করব, তুমি অন্য কাউকে বিয়ে করো না। এই কথাটাই পরীটা আমাকে বলে। এবং এই কথাটা বলার পরে আমি তখন করলাম কি, আমি বললাম যে না, আমি বিয়ে করব। আমি স্বপ্নের মধ্যে বলতেছি আমি বিয়ে করবো। বলে না, তুমি বিয়ে করো না, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বউ মারা যাবে এবং তুমি অনেক কষ্ট পাবা, আমিও অনেক কষ্ট পাবো, তুমি বিয়ে করো না। সকালবেলা উঠে আমি তখন এই বিষয়টা আমার মাকে জানাইলাম যে মা, এমন এমন ঘটনা, রাতের বেলা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। আমার মা তখন আমাকে বলে এগুলো কুসংস্কার, এগুলো কোনো কথা না। আমি বললাম যে মা, আমি তো এরকম করে স্বপ্নে দেখেছি, যদি কোনো সমস্যা হয়। আমার মা তখন করে কি আমাকে শরীর বন্ধের তাবিজ এনে দেয়, আমি তখন শরীর বন্ধে তাবিজ পড়ি, এবং তাবিজটা পড়ার পরে আমি এই পরীটাকে আর স্বপ্নে দেখি না। আমি আর ঘাটেও যাই না, নৌকাও চালাই না। ছোটো ভাই মাঠে ঘাটে কাজ করে, ওর সাথে কাজে আমি হেল্প করি। এরকম করতে করতে বিয়ের সময় চলে আসে। বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হলো, এবং আমি যাকে বিয়ে করলাম, আমি বিয়ে করে একটা মেয়ের আমার বাড়িতে নিয়ে আসলাম। এবং রাতের বেলায় আনন্দ ফুর্তি শেষে আমাদের বাসর ঘর তৈরি করা হলো। এবং আমি বাসর ঘরে ঢোকার পরে দেখলাম যে মেয়েটার মুখটা অনেকটা মলিন হয়ে আছে।
মানে অনেকটা মনে হয় যেন তার মন খুব খারাপ এবং তাকে সম্ভবত জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এমন একটা অবস্থায় সে নিচের দিকে তাকায় আছে, খুব বেশি কথা বলে না, খুব গম্ভীর গম্ভীর একটা ভাব তার মাঝে। আমি ওরে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার উপরে কোনো ব্যাপারে রেগে আছো, বা তোমার এই বিয়ে থেকে তুমি কি রাজি ছিলে না, তোমাকে কি জোর করে আমার কাছে বিয়ে দেওয়া হয়েছে? আমার কোনো কিছুই বলে না, জাস্ট নিচের দিকে তাকিয়ে আছে। মনে অনেক ভয় কাজ করতেছে, কেন এরকমটা করলো, এরকম করার তো কোনো কারণ নাই। এবং এইভাবে রাতের বেলায় রাত 2টা পর্যন্ত দুজনেই বসেছিলাম। আমি তার শরীরেও হাত দিতে পারি না, শরীরে হাত দিলে জানি সে আমার সাথে কেমন করে একটা আচরণ করে। রাত 2টা বাজে আমাকে বলে আমি একটু বাইরে যাব, টয়লেটে যাব। তো দেখা যায় আমাদের এখানে যে লেফটেন্ট ছিল এটা বাড়ি থেকে একটু দূরে ছিল বাইরে। তো আমি তারা তখন লেফটেনের মধ্যে নিয়ে যাই, যে লেফটেনে যাবে লেফটেনে নিয়ে যাই। এবং লেফটেনের ভিতরে ঢোকার পর আমি তার পিছনে পিছনে যাই হারিকে নিয়ে। ও লেফটেনে ঢুকলে আমি বাইরে দাঁড়িয়ে আছি এবং লেফটেনের ভিতরে থাকা অবস্থা তখন একটা চিৎকার দেয়, খুব জোরে একটা চিৎকার দেয়। চিৎকার দিলে পরে আমি তখন দৌড়ে যাই এবং লেফটেনের দরজাটা ভিতর থেকে লাগানো ছিল, আমি তখন এটা টান দিয়ে, মানে টিনের লেফটেন ছিল ওইটা টান দিয়ে দরজাটাকে আমি তখন ভেঙে ফেলি। ভেঙে ফেলার পরে ভিতরে গিয়ে দেখতে পাই যে ও এরকম অজ্ঞান অবস্থায় পড়ে আছে লেফটেনের ভিতরে। আমি তখন ওরে নিলাম এবং নিয়ে চিৎকার দিয়েছি, যেহেতু বিয়ে বাড়ি ছিল অনেকেই সজাগ ছিল, সবাই তখন দৌড়াদৌড়ি করে ঘুম থেকে উঠে আসছে। এবং ওই মুহূর্তে ওর মুখ দিকে ফেনা বেরোচ্ছে, মানে ভাতের মারের মতো ফেনা বেরোচ্ছে। আমি তখন বললাম ও মা, ও তো ফেনা বেরোচ্ছে। পরে আমার এলাকারই এক চাচা দুঃসম্পর্কের, উনি ওর পায়ের দিকে তাকায় দেখতেছে যে 2টা কামড়, মানে সাপের 2টা কামড়, বিষাদর একটা সাপে কামড় দিয়েছে রাতের মধ্যে। তখন আমরা ওঝা কোথায় পাবো, এই ওর পায়ের মধ্যে বাঁধলাম। বাঁধার পরে সকালবেলা আমরা ওঝা নিয়ে আসলাম আপনার সাপ বিষ তাড়ানোর জন্য বা বিষ করার জন্য সাপুরে নিয়ে আসলাম। সাপুরে এসে বলতেছে ও মারা গেছে, বলে মারা গেছে এবং তারে খুব ভয়ঙ্কর একটা সাপে কামড় দিয়ে মারছে। তো সেই থেকে আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে পরীটা তো আমাকে বলেছিল যে তুই যাকে বিয়ে করবি সে মারা যাবে এবং তুইও অনেকটা বিপদে পড়বি। ওর মৃত্যুর পিছনে ওর বাবা মা আমাকে দায়ী করে। ওর বাবা মা বলে যে আমি নাকি ওকে মেরে ফেলেছি, ওকে যে সাপে কামড় দিয়ে মারছে ওর বাবা মা এটা বিশ্বাস করে না। ওর বাবা মা বলে যে আমার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেই থেকে ওকে মারা হয়েছে। কিন্তু ওর মুখ থেকে ফেনা বেরোচ্ছে এবং ওর পায়ের মধ্যে সাপের কামড় স্পষ্ট দেখা যাচ্ছিল, এটা আমাদের এলাকার সবাই দেখেছে। কিন্তু তারপরেও তার বাবা মা সম্পূর্ণভাবে আমাকে ডাউট করে, আমাকে সন্দেহ করে। এরপরে দেখা গেল ওর লাশ আমরা দাফন করে ফেলি। দাফন করার পরে আমি তখন মারে বলি, মা তোমার মনে আছে ওকে বিয়ে করার আগে আমি একটা পরীকে স্বপ্ন দেখেছিলাম, পরী আমাকে বলেছিল সে আমাকে পছন্দ করে, আমি যদি অন্য কোথাও বিয়ে করি তাহলে আমার বউ মারা পড়বে, এই কথা পরী আমাকে বলেছিল। এরপর আমার আম্মা বলে এগুলো কুসংস্কার, এই সমস্ত কথা আর বলিস না, এগুলো বাদ দে। এইভাবে প্রায় আপনার 7 মাসের মতো কেটে গেল। ওই 7 মাসে আমি আর পরীটাকে স্বপ্নেও দেখি না, আমি আর ঘাটেও যাই না। আমি ছোটো ভাইয়ের সাথে কীভাবে মাঠে ঘাটে কাজ করি, এরকম করতে করতে 7 মাস পরে আমার মা তখন করলো কি, আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির এলাকায় একটা মেয়ে আমার জন্য ঠিক করলো এবং ওই মেয়েটারও আগে একটা বিয়ে হয়েছে। এবং বিয়ে হবার পরে ওই মেয়েটাকে আমি তখন বিয়ে করব এমনভাবে পারিবারিকভাবে কথাবার্তা চলতেছে এবং কথাবার্তা চলতেছে। পরে আমি তখন মেয়েটাকে বিয়ে করলাম এবং ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করে মেয়েটাকে আমি বিয়ে করে আমার বাড়িতে আনলাম। এবং মেয়েটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, ধার্মিক ছিল, নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালো ছিল। এবং বিয়ের পরও তার সাথে আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল এবং আমাদের মাঝে কোনো ঝামেলা ছিল না, কোনো ঝগড়া ছিল না, কোনো মারামারি ছিল না। মানে দুজন দুজনকে খুব ভালোবাসতাম, দুজন দুজনের মাঝে খুব গভীর প্রেমের সম্পর্ক ছিল। এই মেয়েটা আমার সাথে প্রায় 1.5 মাসের মতো সংসার করে। 1.5 মাস আমাদের সংসার হয়। 1.5 মাস পরে একদিন রাতের বেলায় ও আর আমি ঘুমিয়ে আছি, কোনো সমস্যা নাই। রাত্রে হঠাৎ করে আমি কেমন জানি একটু আবসা আবসা ধরনের একটা খারাপ স্বপ্ন দেখি। খারাপ স্বপ্নে দেখে আমার ঘুমটা তখন ভাঙার পরে আমি দেখলাম যে ও আমার পাশে নাই। এবং ও আমার পাশে না থাকার পরে এরপরে আমি ওরে খোঁজার জন্য ঘর থেকে হারিকে নিয়ে বের হওয়ার পরে ভাই আমি দেখতে পাই আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে ও ফাঁসি দিয়ে ঝুলে আছে। এটা ওকে বিয়ে করা প্রায় 1.5 মাস পরের ঘটনা। ও যখন এইভাবে ফাঁসি দিয়ে ঝুলে আছে আমি তখন চিৎকার দিয়ে উঠে, আমার মা তখন ঘুম থেকে উঠে এবং বাড়ির সবাই তখন উঠে দেখে যে এরকমভাবে ও ফাঁসিতে ঝুলে আছে। এবং মুহূর্তের মধ্যে গ্রামবাসী সবাই ধরে তাকে ফাঁসিতে ঝুলানো থেকে তাকে মাটিতে নামায় এবং নামানোর পরে ওই মধ্যে ওর বাপ মা তখন আমার নামে মামলা করে দেয়। মামলা করে দেয় এটা যে আমি ওর মেয়েকে টর্চার করে মানসিকভাবে অত্যাচার করেছি এবং সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে তার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এরকম করে আমার নামে একটা মামলা করা হয়। ওর দাফন হয়ে যাওয়ার পরে আমাকে তখন পুলিশ ধরে নিয়ে যায়। তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় আমি যখন জেলখানায় থাকা অবস্থায় গোসল করতে গিয়ে একদিন গোসল করতে গিয়ে আমার হাতে যে তাবিজটা ছিল ওই তাবিজটা আমি হারাই ফেলি।
মানে হাতের তাবিজটা আমি হারিয়ে ফেলি, এবং তাবিজটা যেদিন হারিয়ে ফেলি আমি তাবিজটাকে অনেক খুঁজি, কোথায় জেনে পড়ে যায় আর পাই না। এবং তাবিজটা যেদিন আমার হাত থেকে পড়ে যায়, সে রাতের বেলায় আমি এই ময়না নামের পরীটাকে আবারও স্বপ্নে দেখি। সেদিন কি সে খুব রাগান্বিত ছিল, মানে প্রচণ্ড রকমের রাগান্বিত, খুব রেগে আমার কাছে আসছে এবং আমাকে তুই তাই করে সম্বোধন করতেছে। আমারে বলে, আমি না তোকে বলেছিলাম তুই বিয়ে করিস না, তোরে আমি বিয়ে করার জন্য বারবার নিষেধ করার পরও তুই কেন বিয়ে করলি? তোর জন্য দুইটা মেয়ের জীবন চলে গেল এবং তুই এখন জেল খাটতেছিস, তুই আরও সাজা পাবি, এই কথা বলে। এবং আমি স্বপ্নের মধ্যে তার সাথে অনেক কথাবার্তা বলি। সকালে যখন আমার ঘুম ভাঙে, আমার সাথে অন্য যে লোকেরা আছে জেলে ছিল, তারা সবাই আমারে বলতেছে, ভাই আপনি রাতের বেলা এরকম কথা বলেন কেন? রাতের বেলা আপনি কার সাথে কথা বলছেন? আমি তো স্বপ্নে ছিলাম, আমি ওদেরকে কিছু বললাম না। এরকম করে প্রতি রাতের বেলায় ও আসতো এবং এসে আমাকে খাবার খাওয়াইতো। ও আমাকে যে খাবার দিত আমি স্বপ্নের মধ্যে ওই খাবার খাইতাম, কিন্তু জেলের মধ্যে যে খাবার ছিল ওই খাবার আমাকে দিলে আমি খাবার খাইতাম না। মানে জেলের খাবার আমার ভালো লাগতো না, আমি জেলের খাবার খাইতাম না। ও আমাকে যে খাবারটা দিত আমি রাতের বেলায় ওই খাবারটাই খাইতাম। এমন একটা অবস্থার মধ্যে আমার সময়গুলো কাটতেছিল। তো এমন করতে করতে আমি যখন জেলের খাবার খাচ্ছি না, সবাই তখন সন্দেহ করে যে দীর্ঘদিন হয়ে গেল, সবাই খাবারের জন্য লাইনে গিয়ে দাঁড়ায়, সবাই জেলের খাবার খায়, তো আমি খাবার না খেয়ে কীভাবে বেঁচে আছি? সবার মাঝে তখন এমন একটা সন্দেহ, এমন একটা লাগতেছে। এমন করতে করতে ও তখন আমাকে বলে, আমি তোমাকে জেল থেকে বের করে আনবো, তবে আমার একটা শর্ত আছে। মানে পরীটা আমাকে রাতের বেলায় স্বপ্নে বলে যে আমি তোমাকে জেল থেকে বের করে আনবো, তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার শর্ত পূরণ করো তাহলে আমি তোমাকে জেল থেকে বের করে আনবো। আমি বললাম, তুমি আমাকে যেই শর্ত দাও আমি সব শর্ত মানতে রাজি আছি, তুমি শুধু আমাকে জেল থেকে বের করে নিয়ে যাও, আমার এখানে আর ভালো লাগছে না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। ও আমাকে বলে, তাহলে তুমি খালের পাড়ে একটা ঘর বানাবা, খালের পাড়ে একটা ঘর বানাবা এবং সেই ঘরে তুমি আমাকে নিয়ে থাকবা, আমি আর তুমি মিলে সেই ঘরে থাকবো, এবং এই কথা তুমি গ্রামবাসীর কাউকে জানাইতে পারবা না, আমাদের বিয়ের বিষয়টা তুমি সবার কাছে গোপন রাখবা, আমি তোমাকে বিয়ে করবো এবং আমি তোমাকে এইখানে তোমার সাথে থাকবো। আমি তখন ওই স্বপ্নের মধ্যেই তাকে সম্মতি দিলাম যে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে নিয়ে খালের পাড়ে একটা ঘর বানাবো এবং সেই ঘরে আমি তোমাকে নিয়ে থাকবো। এই বলে তখন তার সাথে আমার কমিটমেন্ট হলো, কথাবার্তা হলো রাতের বেলায়। সকালবেলা ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে এই মেয়ের বাবা এসে আমার মামলা উঠিয়ে ফেলছে। তিনি বলে যে তার মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় নাই, তার মেয়ের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই, আমার এলাকাবাসী কেউ দেখে নাই যে কোনোদিন তার মেয়ের সাথে আমার বিন্দুমাত্র পরিমাণে ঝামেলা হতে। তার মেয়ের মাথায় সমস্যা ছিল এবং ছোটবেলা থেকেই তার মেয়ের মাথার ভিতরে এক ধরনের সমস্যা আছে। এর আগেও তার মেয়ে একবার বিষ খেয়েছে মরার জন্য, তো মেয়ে নিজে আত্মহত্যা করেছে। এই কথা বলে আমাকে তখন জেল থেকে বের করে আনা হয়। আমি জাস্ট বিষয়গুলোতে অবাক হয়ে যাই এবং জেল থেকে বেরিয়ে আসার পরে, যেদিন আমি জেল থেকে বেরিয়ে আসছি সেদিন রাতের বেলা আমি বাড়ি ছিলাম এবং ওই রাতের বেলাও আমাকে স্বপ্নে দেখায় যে কী ব্যাপার, তোমাকে না আমি বলেছিলাম যে খালের পাড়ে ঘর বানানোর জন্য? আমি বলি আচ্ছা আমি বানাবো। তো পরের দিন সকালবেলায় আমি তখন বাঁশ কাটতে শুরু করি এবং ঘর বানানোর যে সরঞ্জামগুলো ছিল এগুলো আমি নিতেছি। এমতো অবস্থার ভিতরে গ্রামের সবাই তখন আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার আলতাফ, তুমি এরকম বাঁশ বানাচ্ছ কেন, এত ঘর বানাচ্ছ কেন, তুমি কি চাচ্ছ বা তুমি করবা কি? আমি তখন বললাম যে আমি খালের পাড়ে একটা ঘর বানাবো, আমি খালের পাড়ে ঘর বানিয়ে থাকবো, আমি এইখানের মধ্যে আর থাকবো না, এই সমাজের মধ্যে আমি থাকবো না। এবং সবাই তখন মনে করে এই যে আমি দুইটা বিয়ে করেছি, আমার বউ মারা গেছে এবং প্রথম বউটা মারা যাওয়ার পরেও সবাই আমাকে সন্দেহ করেছে যে আমি আমার বউকে নিজে মেরে ফেলেছি, এবং দ্বিতীয় বউটা মারা যাওয়াতে সবাই পরিপূর্ণভাবে আমাকে দোষী করলো এবং আমার বউয়ের জন্য আমার নিজের জীবনটা এভাবে তছনছ হয়ে গেল। আমি সমাজ থেকে একটু দূরে থাকতে চাই, এই কথাই সবাই চিন্তা করলো। সবাই চিন্তা করার পরে আমি তখন, আমার মা আমাকে প্রচুর বাধা দিয়েছিল, আমার ছোট ভাই ছোট বোন পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে বাধা দিয়েছিল যে আপনি কেন খালের পাড়ে ঘর বানাবেন, এখানে কোনো মানুষ থাকে না রাতের বেলায়, আপনি ওখানে কেন ঘর বানাবেন? আমি তখন আমার পরিবারের প্রত্যেকটা কথাকে ডিনাই করে ওখানে আমি তখন একটা ঘর তৈরি করি। এবং ঘর তৈরি করার পরে একদিন রাতের বেলায়, এইটা আমি আসলে জীবনে কখনোই ভুলতে পারবো না, আমার মৃত্যু পর্যন্ত মনে থাকবে। একদিন ঘরটা বানানোর পরে রাতের বেলা আমি একাই ওই ঘরের মধ্যে শুয়ে আছি। আমার ভিতরে কেমন জানি তখন এক্সট্রা এক ধরনের সাহস কাজ করতো, খুব সাহস কাজ করতো। আমি ঘুমিয়ে আছি এবং ঘুমিয়ে থাকা অবস্থায় কে জানি একটা নারী কণ্ঠে আমাকে আমার ঘরের দরজায় এসে ডাকতেছে, আলতাফ আলতাফ বলে দুইটা ডাক আমাকে দিল। দুইটা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভাঙলো। আমি তখন ঘরের দরজাটা খুললাম, খোলার পরে আমি এমন একটা মানুষকে দেখতে পেলাম যে মানুষটাকে আমি স্বপ্নে এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু স্বপ্নে তাকে যতটা সুন্দর লেগেছে বাস্তবে সে আরও বেশি সুন্দর, এতটাই সুন্দর যে আসলে আমি বলে বোঝাতে পারবো না। তার চেহারার দিকে তাকালে যেন চোখ সরে না, চোখের পর্দা সরে না, এরকম সুন্দর একটা মেয়ে।
আমি তখন তার দরজা খুললাম, তারে নিয়ে ঘরের ভিতরে আসলাম এবং আমি তার সাথে রাতের বেলায় একসাথে শুয়েছি, ঘুমিয়েছি এবং আমাদের মাঝে সরাসরিভাবে শারীরিক সম্পর্কও হয়। এবং সম্পর্ক হওয়ার একটা পর্যায়ে ও আবার চলে যায়, মানে সকাল হওয়ার আগেও চলে যায়। আমি ঘরের দরজা লাগিয়ে রাখি, ঘরের দরজা লাগিয়ে আমি শুই। কিন্তু ঘুম ভাঙার পরে আমার যখন ঘুম ভাঙে, মানে আমি দেখতে পাই যে জিনিসগুলো জাস্ট আমার স্বপ্নের মাধ্যমে হচ্ছে। মানে আমি স্বপ্নের মাধ্যমে এই জিনিসগুলো দেখতেছি, স্বপ্নের মাধ্যমে ও আমার কাছে আসতেছে, আমি ওর সাথে থেকেছি, এই সবই স্বপ্নের মাধ্যমে হচ্ছে। এরপরে আবারও একইভাবে এর পরের দিন ও একইভাবে আবারও আসে রাতের বেলায়, এসে আমাকে ডাকে, আমি তারে ডেকে আনি। তখন কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকে, আমি দরজা খুলে তাকে ভিতরে আনি, সে আমার সাথে রাতে থাকে এবং সে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল এবং তখন আমার খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হতো না। সবাই মনে করতো হয়তো আমি রাতের বেলায় মাছ ধরি, মাছ বিক্রি করি, এরপরে মনে হয় আমি খাবার দাবার কিনি, চাউল টাউল এটা ওইটা কিনি। আসলে আমার খাবারের যত জিনিস ছিল সব কিছুই ময়না দিয়ে যাইতো। সবসময় ময়না আসার জন্য হাতের মধ্যে একটা খাবারের থলি নিয়ে আসতো, ওইটার মধ্যে খুব মজাদার খাবার রান্না করে আনতো। ওই খাবার ও আর আমি একসাথে খাইতাম। এরকম করতে করতে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে আমি একদিন ওরে বলতেছি, ময়না তুমি যখন আমার কাছে আসো, আমার কাছে মনে হয় আমাদের এই সম্পর্কটা স্বপ্নের মধ্যে হয়। আমি আসলে সব কিছু বাস্তবে দেখতে চাই, আমি সমস্ত কিছু বাস্তবে দেখতে চাই এবং আমি তোমার সাথে বাস্তবে সংসার করতে চাই। আমার কাছে স্বপ্নের মধ্যে তুমি আসো, স্বপ্নের মধ্যে আমার সাথে দেখা করে যাও। আমার কাছে এই সম্পর্কটা কেমন জানি একটু তিতলা মনে হচ্ছে। আমি চাই যে তুমি আমার কাছে সরাসরি আসো, আমি তোমার সাথে সরাসরি থাকি, সরাসরি সংসার করি। এটা বলার পরে ও তখন একটা মুচকি হাসি দেয়, হাসি দিয়ে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমাকে দেখলে ঠিক থাকতে পারবা তো? আমি বললাম পারবো। এই কথা বলার পরে ও তখন করে কি আমাকে একটা নাড়া দেয়, মানে আমার শরীরে ধরে, আমার শরীরে টাচ করার পরে একটু ভিন্নভাবে টাচ করে এবং টাচ করার পরে আমার তখন হঠাৎ ঘুমটা ভেঙে যায়। মানে আমি সব স্বপ্নের মধ্যেই করতেছি। ঘুমটা ভাঙার পরে আমি দেখি আমার পাশে একটা মেয়ে বসে আছে, যার মুখের দিকে তাকিয়ে আমি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। মানে জাস্ট ওর মুখের দিকে তাকিয়ে আমি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে ওর চেহারাটা এতটা ভয়ঙ্কর মনে হয়েছিল এবং ও আমাকে আবারও সে জায়গায় জ্ঞান ফিরে। আমি তখন আবারও যখন জ্ঞান ফিরি, আমি তখন তাকে দেখে আমি কোনায় গিয়ে বসে থাকি, মানে তার কাছে আছি না। ও তখন আমাকে বলে, এখন ভয় পাচ্ছ কেন? তুমি না আমাকে বলছো স্বপ্নের মধ্যে আসি বলে তোমার ভালো লাগে না, এই জন্য তুমি আমাকে এভাবে দেখতে চাও, ভয় পেও না। আমি তোমার কাছে মানুষের রূপে আসি এবং তোমার সাথে আমার মানুষের মতো সম্পর্ক, এটাতে তুমি কোনো রকমের ভয় ভীতি পেও না, আমার কাছে আসো। এই বলল তখন আমার শরীরে হাত দেয় এবং ওই দিন এই প্রথম তার সাথে আমার সম্পর্ক হয়, যেটা আমি সরাসরি সজ্ঞানে ভালো অবস্থানে ছিলাম। আমি ওকে নামাই দিতাম, মানে আমি ওকে দরজা খুলে দিতাম, ও শুধু খালের মধ্যে ডুব দিয়ে চলে যেত এবং খালের ডুব দিয়েও কোথায় যাইতো ওটা আমি জানতাম না। তো একদিন আমি তাকে এইভাবে প্রশ্ন করি যে, ময়না তুমি আমার সাথে দেখা করে আমার সাথে কথা বলে তুমি খালের মধ্যে ডুব দিয়ে কোথায় চলে যাও? ও তখন আমাকে বলে, খালের নিচে আমার বাড়ি। আমি বললাম, খালের নিচে তোমার বাড়ি? বলে, হ্যাঁ, এই খালের নিচে আমাদের গ্রাম, আমাদের শহর, আমরা সবাই একসাথে থাকি, আমার পরিবারে আরও অনেক সদস্যরা আছে। তখন আমি ওরে বললাম, তখন কিন্তু তার সাথে, ভাই আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, মানে তার সাথে আমার সরাসরি কথা হতো। আগে তো স্বপ্নের মধ্যে সে আসতো, স্বপ্নের মধ্যে সম্পর্ক হতো, বা স্বপ্নে ভেঙে গেলে আমি দেখতাম সব কিছু মিথ্যা বা ওরকম কিছু, বাট এখন আমি সব কিছু সরাসরি দেখতে পাই। ও আমার ঘরের দরজায় আসে, দরজায় এসে নক করে, আমি তখন দরজা খুলে ও আমার ঘরের ভিতরে আসে, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মাঝে হয় এবং একটা পর্যায়ে ও আবার আমার কাছ থেকে চলেও যায়। খুব সুন্দরভাবে ও আমার কাছ থেকে বিদায় নেয়। আমি তখন কোনো কাজ করি না, নৌকাও চালাই না, এরপরে মাঠে ঘাটেও কাজ করি না, ঘরের মধ্যেই থাকি। সবাই ও আমাকে এনে খাবার দেওয়া যাইতো। দিনের বেলা আমাদের গ্রামের অনেক মানুষ আমাকে দেখার জন্য আসতো। অনেকের মনে প্রশ্ন জাগতো যে ও আসলে কি করে, ও কি কাজ করে, ঘরের মধ্যে একা একা থাকে, ওর কাজটা কি? অনেকে এটা সন্দেহ করে আমাকে দেখার জন্য আসতো ঘরের মধ্যে। আসলে দেখতো আমার ঘরে সব ধরনের খাবার আছে। তো সবাই ওইটাই মনে করতো যে আমি হয়তো রাতের বেলায় গোপনে মাছ ধরে বিক্রি করি, এইটা মনে করে সবাই চলে যেত। এইভাবে দীর্ঘদিন কেটে যায়। দীর্ঘদিন বলতে প্রায় আপনার 7 থেকে 8 মাসের মতো কেটে যায় ওর সাথে আমার সম্পর্ক। 8 মাস পরে একদিন হলো কি, চন্দ্রিমা রাতে ছিল, মানে আপনি যে চন্দ্রিমা রাত বলেন, আকাশে একদম ভালো চাঁদ ছিল। তো ও আমার কাছে আসে, এসে আমাকে বলে, ওই চন্দ্রিমা রাতে ও আমাকে বলে, আমার সাথে 7 জন আজকে দেখা করতে আসবে, তুমি কি তাদেরকে দেখবা? এরকম করে ও আমাকে বলে। আমি বললাম, তোমার সাথে 7 জন দেখা করতে আসবে, এই 7 জন কারা? ও আমাকে বলে, 7 জন যারাই হোক, তুমি কি তাদের সাথে দেখা করবা? যদি দেখা করতে চাও আমি তোমাকে দেখা করাই দিব, কিন্তু সাবধান, তোমার ভিতরে কোনো লোভ আসা যাবে না। যদি তোমার ভিতরে কোনো লোভ আসে তাহলে কিন্তু তুমি মারা পড়বা। আমি বললাম, আমার ভিতরে কোনো লোভ আসবে না, বা আমি কোনো লোভের বশবর্তী হব না। তুমি আমাকে কি দেখাতে চাচ্ছ তুমি আমাকে দেখাও, আমি দেখব। ও বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। সেদিন চাঁদের আলোতে ও আমাকে ঘর থেকে বের করে
এবং বের করার পরে আমি দেখতে পাই যে আমাদের ওই খালের পাড়ে 7টা কলসি, এবং এই 7টা কলসি 7টা কলসি মনে হয় যেন কেউ একজন খাল থেকে উঠিয়ে এরকম করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। ও কলসিগুলোর কাছে যায় এবং কলসিগুলোর কাছে যাওয়ার পরে ও কলসিগুলোতে হাত দেয়, মানে কলসিগুলোতে হাত দেয় এবং কলসির ভিতরে আমি দেখতে পাই যে আগের দিনের যে রাজাদের মাথার মুকুট, হাতের ব্রেসলাইট সহ পায়ের ঘুঙুর, এরকম অনেক কিছু স্বর্ণের ঝলমল করতেছে এবং এগুলা আপনার ভিতরে, কলসির ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে। ও 7টার হাতে এরকম করে 7টাকে আপনার হাত বুলায় দেয়, শরীরে হাত বুলায় দেয়, 7টার হাত বুলায় দিয়েও আমাকে বলে যে ওরা চলে যাবে। এবং এগুলো মুহূর্তের মধ্যে হচ্ছে এরকম ডিগবাজি খেতে খেতে খালের মধ্যে চলে যেত। তো এরপরে আমি ওরে বললাম যে কী ব্যাপার, এগুলো তোমার সাথে দেখা করার জন্য কেন আসে? ও বলে এটা 7 রাজার ধন, মানে এটা 7টা কলসি এবং এই 7টা কলসির মধ্যে 7 রাজার ধন আছে। আগের দিনে রাজারা তাদের এই সম্পদগুলোকে আমাদের এই খালের মধ্যে লুকিয়ে রাখতো, খালের মধ্যে পানিতে লুকিয়ে রাখতো এবং সেখান থেকে তারা আবার এগুলোকে বের করতো। তো অনেক সময় রাজারা যে এই জিনিসগুলো খালের মধ্যে লুকিয়ে রাখতো তারা ভুলে যেত, বা তারা মারা পড়তো, বা তারা বেঁচে থাকতো না, যুদ্ধের সময় মারা যাওয়ার পর বা যখন অন্য দলের সাথে যুদ্ধ হতো তখন মারা যাইতো। অ্যান্ড এখান থেকে এই স্বর্ণ গয়নাগুলো আমরা আমাদের সংরক্ষণে রাখি। 7টা জিন এই 7টা কলসি পাহারা দেয় এবং ওই শুধু তুমি কলসিগুলো দেখতে পেয়েছো, কিন্তু এই যে শুধু কলসি নয়, 7টা জিন। এরকম করে তখন সে আমাকে এই কথাগুলো বলে এবং এই কথাগুলো বলার পরে আমার ভিতরে ভাই কেমন জানি এক ধরনের লোভ চলে আসে। 7টা কলসি এবং 7টা কলসির ভিতরে এত পরিমাণে স্বর্ণ গয়না, এবং এগুলো যদি আমি কোনোভাবে পাইতাম তাহলে তো আমি দুনিয়ার বাদশা হয়ে যেতাম, এরকম একটা বিষয় আমার মাঝে তখন কাজ করে। তো ও প্রতি রাতে আসতো, তখন কি করতাম, আমি আস্তে আস্তে বাড়িঘরের দিকে যাইতাম। প্রায় তার সাথে 7-8 মাস সংসার করার পরে আমি আস্তে আস্তে বাড়ি ঘরে যাইতাম এবং ঘরে দুয়ারে যাওয়া তাত করতে করতে বাড়িতে যেতাম, ঘরে যাইতাম। ওর সাথে তখন আমার সম্পর্কটা খুব ক্লোজ হয়ে যায়, অনেকটা ফ্রি হয়ে যায়। আগের মতো এতটা ভয় বেঁধে থাকে না। আমি তখন তাকে দেখলে আর ভয় পাইতাম না, খুব নর্মালি একটা মানুষ দেখলে আমার ভিতরে যা ফিল হতো একইভাবে তারা দেখলে আমার সেই ধরনের ফিলটাই আসতো। তো একদিনে সে তো আমাকে বলেছিল যে কোনোদিন আমি যাতে তার সাথে সম্পর্কের বিষয়টা কাউরে না জানাই বা কাউরে না বলি। তো আমি যে 7 রাজার ধন দেখেছি 2 চোখে, আমার এইটা দেখার পরে আমার ভিতরে যে একটা যে একটা লোভ কাজ করেছে, সেই লোভের বশবর্তী হয়ে আমি একদিন আমার মাকে এই বিষয়টা বলে দেই যে মা, এমন এমন ঘটনা, সব কিছু মাকে বলি। মাকে বলার পরে মা আমাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে। মা আমাকে বলে তুই আর ওই ঘরে যাইস না, ওই ঘরে গেলে তোকে মেরে ফেলবে। আমি বলি মা, আমি 7 বছর 7 মাস তার সাথে সংসার করতেছি, ও আসে, আমি ওর সাথে থাকি, আমাদের মাঝে সব কিছু হয়, তো তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, ও আমাকে মারবে না। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা হয়তো শেষে বলা হবে না, এই পরীটা কিন্তু সেই পরী। ও আমাকে নিজেই বলেছে যে আমার বাবাকে যে মেরেছে এই পরীটাই আমার বাবাকে মেরেছে। ও কী করছে, অবশ্য রাতের বেলায় পানির উপরে এবং পানির একটু উপরে স্তরের ভিতরে, পানির একটু নিচে স্তরের মধ্যেও তখন উড়ে বেড়াচ্ছিল। এটা আমার আব্বা হঠাৎ করে দেখে তার উপরে চল দিয়ে আঘাত করে এবং সে আঘাতের চিহ্নটা তার শরীরে এখনও রয়ে গেছে। এবং সেই চলের আঘাতে ওর রেগে গিয়ে আমার আব্বাকে তখন মেরে ফেলে। এবং আমার আব্বাকে মেরে ফেলার পরে ও খুব নিজের ভিতরে আব্বাকে মেরে ফেলে বলতে আব্বাকেও ভয় দেখায়। আব্বা যখন ওকে চল দিয়ে আঘাত করে, ও তখন আব্বাকে তখনও ভয় দেখায় এবং সেই ভয়ের ভিতরে আমার আব্বার ভিতরে এতটাই ভয় ঢুকে যায় যে আমার আব্বা মারা যায়। এবং আব্বার মৃত্যুতে ও প্রচণ্ড রকমের কষ্ট পায় এবং আব্বার মৃত্যুর পরে ও বিভিন্নভাবে আমার জীবনে আসার চেষ্টা করে, আমার সাথে মিশার চেষ্টা করে এবং সে যে একটা অন্যায় করেছে সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য সে চেষ্টা করে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই সে এরকম কোনো সুযোগ পাচ্ছে না, যার জন্য একজন কারখানার কর্মী হয়ে সে আমার লাইফে আসে এবং আমার সাথে সে সম্পর্কে জড়ায়। তো আমি তখন মারে বলি যে তুমি জানো ও আমার জন্য এত কিছু করছে, ও আমার বাবাকে মেরে ফেলে তার ভিতরে এতটা অনুশোচনা জাগছে এবং সে আমার লাইফে আসছে, সে আমাকে কখনোই মারবে না। তো এমন করে আমি তখন মায়ের কাছে আসতাম এবং আমি যেটা মাকে বলেছি আমি ভাবতাম যে ও আবার জেনে যায় কিনা বা জেনে গিয়ে আমাকে বকা দেয় কিনা, কিন্তু যেদিন আমি মাকে বলেছি সেদিনই ও আমার কাছে এসে কোনো কিছুই বলল না। আমি যে মার সাথে এই বিষয়ে কথা বলেছি বা মাকে এটা জানিয়েছি, এই বিষয়ে তার ভিতরে বিন্দুমাত্র পরিমাণেরও কোনো কষ্ট কাজ করেনি এবং সে এটা জানে বলেও আমাকে জানায়নি। আমার আম্মার সাথে তখন আমি মাঝে মাঝে সেটা শেয়ার করতাম। এরকম করে প্রায় 2-1 দিন পর পরে অমাবস্যা রাতের বেলায় এই যে 7টা কলসি ছিল এই 7টা কলসি উঠে আসতো।
তার কাছে উঠে আসতো এবং তার সাথে এই 7টা কলসি, সেই কলসির মধ্যে হাত বোলাই দিত, ভিতরে স্বর্ণগয়নাগুলোতে দেখতো এবং আমি তার সাথে সরাসরি থাকতাম। আমি আমাদের এলাকার অনেকে এই কথাটা বলেছি, অনেকে এটা বিশ্বাস করে না, কিন্তু আমি তার প্রমাণও আপনাকে দিচ্ছি। আপনি বুঝতে পারবেন যে আমার এই কথাগুলো কতটুকু সত্য। এরপরে দেখা গেল এরকম করে যেতে যেতে একদিন রাতের একদিন আমি বাড়িতে আসি, এই অমাবস্যা রাতের মধ্যে প্রায় 7 থেকে 8 দিন। একদিন মা আমাকে হঠাৎ করে, আমার মা আমার হাতে একটা পানি দেয়, একটা বোতলে বলতে একটা কাচের গ্লাস আমাকে একটা পানি দেয়, যেটার উপরে ঢাকনা ছিল। আমার আম্মা বলে, এই একটা কাজ করবি। আমি বলি, কি কাজ? মা আমারে বলে, তুই এই পানিটা যখনই এই পরীটা বা ওই জিনটা বা ওই জলপরীটা যখনই এই 7টা কলসিকে ইয়ে থেকে উঠে আনবে, পানি থেকে উঠে আনবে, এবং উঠে আনার পরে যখন এগুলোকে সারিবদ্ধভাবে রাখে, ও যখন এগুলোতে শরীরে স্পর্শ করে, তখন তুই গোপনে এই পানিটা এই জলপরীটার গায়ে ঢেলে দিবি। আমি বললাম, জলপরীটার গায়ে এই পানি ঢেলে দিলে কি হবে? আমার মা বলে, জলপরীর গায়ে এই পানিটা ঢেলে দিলে জলপরীটা জায়গায় মারা পড়বে। আমি বললাম, তারপর? মা বলে, যদি জলপরীটা মারা যায় তাহলে এই জিনিসগুলো এই যে জিনিসগুলো আছে এগুলোর ভিতরে তুই পানি ছিটিয়ে দিবি, এবং পানি ছিটিয়ে দিলে এগুলো আর পানিতে নামতে পারবে না, এগুলো ওই জায়গার মধ্যেই থাকবে, এবং তুই এরপরে এই জিনিসগুলো ইয়াটাকে, কলসিটাকে তুই আস্তে আস্তে বাড়িতে নিয়ে আসবি, সবগুলোতে নিয়ে আসবি, একটা নিয়ে এসে আমাকে ডাক দিবি, এরপরে আমি সহ যাবো, আমি সহ গিয়ে সবগুলো নিয়ে আসবো, এবং ওই সময় পরীটা তোর কোনো ক্ষতি করতে পারবে না, এই পরীটা মারা যাবে। আমি তখন বললাম যে, মা, এই পরীটা আমার এত বড় উপকার করেছে, আমার জীবনে এসেছে, এত মাস ধরে আমার সাথে আছে, আমি ওকে মেরে ফেলবো? আমার মা বলে, এই পরীটা তো তোর বাবাকে মারছে, তোর কি মনে নাই? আর এই পরীটাকে না মারা পর্যন্ত তুই এই ধরনের সম্পদগুলো পাবি না। আমার মা এই কথাগুলো বলে, কিন্তু একটা বিষয় আমি খুব অবাক হয়ে যাইতাম, আমি যে আমার মায়ের সাথে কথা বলতাম এবং মা যে আমাকে এই ধরনের প্ল্যানিংগুলো বলে দিত, এই পরীটা কিন্তু কোনো কিছুই জানতো না, ও কিন্তু আমাকে কোনো কিছু বলতো না। এবং ওই দিন মা এটা বলার পরে আমার ভিতরেও ভাই এত পরিমাণে লোভ ঢুকে যায়, আমি এত পরিমাণে লোভের বশবর্তী হয়ে পড়ি যে আমি ওই 7টা কলসির ভিতরে অসংখ্য স্বর্ণ গয়নার লোভ আমাকে এমনভাবে পেয়ে বসে, আমি আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে যাই। এবং মায়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি, একইভাবে ওই জিনিসটা দিনের মধ্যে, ওই পানিটা দিনের মধ্যে আমি ঘরে নিয়ে রাখছি, এবং আমার মা আমাকে একটা তাবিজ পরায় দেয়। আমাকে বলে, একটা তাবিজ তোরে পরাই দিছি, পরীরা তোর কোনো বা ওই জিনটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। এবং এর আগ থেকে আমি একটা তাবিজ ব্যবহার করতাম, পরে মা আমাকে আরেকটা তাবিজ পরায় দেয়। আমি জানতাম না মা এই তাবিজ কবজগুলো কোত্থেকে আনতো, কার কাছ থেকে আনতো, এটা আমি কোনো কিছুই জানতাম না। এবং মা তখন আমাকে তাবিজটা পরায় দেয়, এবং তাবিজটা পরাই দিয়ে আমাকে বলে যে, পরীটা চাইলেও তোর ক্ষতি করতে পারবে না, তোর শরীরে স্পর্শ করতে পারবে, তোর সাথে সব কিছু আগের মতোই হবে, কিন্তু তোকে মেরে ফেলতে পারবে না, এই তাবিজটা তুই সাথে রাখ। এই মা আমাকে ওই তাবিজটাও পরাই দেয়, এবং তাবিজটা পরাই দিলে সেদিন রাতের বেলায় ও আবারও আসে, এসে আমার সাথে কথা বলে, এবং কথা বলা অবস্থা আমি তারে বলি যে, ময়না, আমার সেই 7টা কলসিকে দেখতে ইচ্ছে করতেছে, তুমি কি ওদেরকে একটু ডাকবা, আমি এটা একটু দেখবো। ও আমাকে বলে, দেখতে ইচ্ছে করে? আমি বললাম, হ্যাঁ। ও তখন এই জিনিসগুলোকে ডাকে, ও ডাকে বলতে ও বলে যে, আচ্ছা ওরা আসবে, চলো দেখি। এই কথা বলে ও তখন এই খালের পাড়ে যায়। তখনও চন্দ্রিমা রাত ছিল, একদম চাঁদের আলো প্রখরভাবে পৃথিবীতে পড়তেছিল। 7টা কলসি তখন ঝলমল 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 করতেছিল, মনে হয় যেন এইমাত্র গোসল করে উঠে এসেছে। হাতের মধ্যে আমার তখন পানিটা ছিল। ও যখন কলসির মধ্যে হাতগুলো বনাই দিচ্ছিল, ঠিক ওই সময় আমি তখন পিছন থেকে বোতলের মুখটা খুলে পানিটা ওর গায়ের মধ্যে ছিটকে মারি, এবং গায়ের মধ্যে ছিটকে মারার সাথে সাথে ওর শরীরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়, শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এবং আগুন ধরার পরে আমি তখন আমার যে পানি অবশিষ্ট যে পানিটা ছিল, এটা আমি তখন এই কলসিগুলোর মধ্যে ছিটিয়ে দিই। কলসিগুলোর মধ্যে ছিটিয়ে দেওয়ার পরে সাথে সাথে তখন আমি আমার শরীরের ভিতরে তখন আমি না যেন অন্যরকম একটা পাওয়ার কাজ করে। কলসিগুলো তখন জায়গার মধ্যে আসে, এবং ওই পরীটার গায়ে বা জিনটার গায়ে, ময়নার গায়ে আগুন ধরে যায়। আগুন ধরে ময়না ছাই হয়ে যায়, ওই জায়গাটার মধ্যে ছাই হয়ে যায়। আমি তখন করি কি, একটা কলসিকে আমার হাতে নেই, একটা কলসিকে হাতে নিয়ে তখন আমার শরীর ধরপর ধরপর করে কাঁপতে থাকে। কলসিটাকে হাতে নিয়ে আমি তখন দৌড়াতে থাকি বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে প্রথমে একটা হিন্দু বাড়ি পড়ে। এই হিন্দু বাড়িটার সামনে আসার পরে, হিন্দু বাড়িটার কাছে যখন আমি আসি, এই হিন্দু বাড়িটার কাছে আসার পরে হঠাৎ করে আমার সামনে একে তো আমি পরীটাকে মেরে ফেলেছি, পানি দিয়েছি, কলসিগুলোর মধ্যে পানি ঢেলেছি, তার উপরে যখন হঠাৎ করে জায়গার মধ্যে আসি, এই জায়গার মধ্যে আসার পরে আমি জানি আমার সামনে একটা একটা জিনিসকে দেখতে পাই, একটা ভয়ঙ্কর আকৃতির কিছু একটা জিনিস আমার সামনে এসে পড়ে। তার মুখটা, জাস্ট মুখমণ্ডলটা দেখতে পাই। দেখতে পাওয়ার পর আমি তখন কলসিটা হাত থেকে ছেড়ে দিই, এবং ছেড়ে দিয়ে আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই। জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান যখন আমার ফিরে আসার পর আমি তখন আর আমার পাশে এই কলসিটাকে দেখতে পাচ্ছি না।
আমার কলসিটা নাই। এবং দেখলাম প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে যে আমার যে ঘরটা ছিল মানে মুহূর্তের মধ্যে এত পানি, আমি জ্ঞান হারানো অবস্থায় এত পানি হয়েছে যে আমার যে ঘরটা ছিল ওই ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে। এবং জ্ঞান ফেরার পরে আমি যেখানে শুয়েছিলাম ওইটার মধ্যেও পানি থই থই করতেছে। আমি বাড়ির দিকে তখন দৌড় দিলাম। বাড়িতে এসে বারবার মাকে ডাকতেছে। মা একটা সময় দরজা খোলে। দরজা খোলার পরে আমি বললাম, মা তুমি কি ঘুমিয়ে গেছো? মা আমারে বলে, আমি তো জানি না, আমি তো ঘুমাইতে চাই না, কিন্তু আমার এরকম ঘুম কীভাবে আসছে? আমি তখন বলি, মা এই ঘটনা। এবং এই কথা বলার পরে মা আর আমি মিলে তখন হারিকেন হাতে নিয়ে এই বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকি আপনার খালের পাড়ের দিকে। কিন্তু খালের পাড়ের দিকে যাওয়ার পরে দেখতে পাই যে আমার যেই মানে কলসিগুলোকে আমি যেখানে রেখে এসেছি সেখানে পানি থই থই, মানে পানি থই থই করতেছে। এবং আমার যে ঘর ছিল ওই ঘরের মধ্যে ঘরের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে। মা আর আমি আর পানির মধ্যে নামতে পারতেছি না। তারপরেও মা সাহস করে পানিতে নামে, কিন্তু নামার পরে আমরা হাতিয়ে দেখি যে এইখানে আমরা কোনো রকমের কলসিকে দেখতে পাচ্ছি না, কলসিগুলো এখানে নাই। এক পর্যায়ে মা আর আমি উঠে আসি এবং উঠে আসার পরে পাগলের মতো মানে দৌড়াতে থাকি। এবং এইভাবে উঠে আসার পরে আমি ঠিক যে জায়গাটায় অজ্ঞান হয়েছি ওই জায়গাটার ভিতরে, ওই জায়গাটার পাশে, মানে আমি যেখানে অজ্ঞান হয়েছি ঠিক তার পাশে নিতাই বলে একজন লোক আছে। উনি হিন্দু লোক, মানে নিতাই। উনি আমার থেকে বয়সে বড়, মানে আমার থেকেও প্রায় 7-8 বছরের বড় হবে। উনি দেখি যে হারিকেন নিয়ে ওনার ঘরের মানে বাড়ির কোনার ভিতরে দাঁড়ায় আছে। আমার আম্মা তখন বলে, এটা কে এখানে? তো নিতাই বলে, আমি। পরে বলে, কি করেন? বলে, আপনারা কি খোঁজেন এত রাতের বেলায়? পরে বলে, না কিছু খুঁজি না। এরকম করে উনি এখানে দাঁড়ায় থাকে। তখন আমার মনে ডাউট লাগে যে উনি সম্ভবত আমার জিনিসটা পাইছে, নাহলে উনি এখানে দাঁড়ায় কি দেখতেছে। এবং আমার কাছে মনে হলো যে আমি জ্ঞান ফিরার পরেও দেখছি যে উনি ওখানে দাঁড়ায় আছে, মানে উনি এখানে একটা আলো জ্বলতেছে। আমার আম্মা তখন ওনার কাছে যায় বলে, আপনি কি কিছু পাইছিলেন, কিছু দেখছেন? কয়, না আমি তো কিছু পাই নাই, কিছু দেখি নাই। পরে আমরা বাড়ির মধ্যে আসি এবং বাড়ির মধ্যে আসার পরে এই ঘটনা, মানে এই ঘটনা 2 থেকে 3 দিনের ভিতরে আমি হঠাৎ করে আমার ব্রেন আউট হয়ে যায়, মানে আমি পাগল হয়ে যাই। এবং পাগল হয়ে যাওয়ার পরের কোনো স্মৃতি আর আমার মনে নাই। এবং আমি দীর্ঘ প্রায় 10 বছরের মতো পাগল থাকি। এই 10 বছর আমি সম্পূর্ণ পাগল থাকি। 10 বছর পর আমার মা হুজুর, কবিরাজ, এটা ওইটা অনেক কিছু আমাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যায়, আজমির শরীফে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার মা একটা সময় আমাকে সুস্থ করে তোলে। আমি একটা সময় ভালো হই এবং ভালো হওয়ার পরে আমি যেটা জানতে পারি, আমি যখন ভালো হই, ভালো হওয়ার পরে যেটা দেখতে পাই বা যেটা জানতে পারি, আমি অবাক হয়ে যাই যে নিতাই আমাদেরকে দেখেছিল সেই নিতাই আমাদের গ্রাম থেকে চলে গেছে চট্টগ্রাম শহরে গিয়ে ও বাড়ি গাড়ি করে বিশাল অবস্থা, মানে আমাদের গ্রামে সে বিঘায় সয় সম্পত্তি কিনেছে, বিঘায় সম্পত্তি কিনেছে, বিঘায় তার জায়গায় সম্পত্তি, সে ঘর বাড়ি করে বাড়িতে বিল্ডিং উঠিয়ে, মানে কি একটা অবস্থা, যেন সে আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। আমার মাও বলে যে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন সম্ভবত নিতাই বের হয় বা আমাকে অজ্ঞান অবস্থায় এখানে দেখে এবং আমার কলসিটা সম্ভবত নিতাই নিজে নিয়ে যায়। এরকমটা আমার আম্মা বলে যে ওই আমাদের কলসিটা পায়। যদি ও আমাদের কলসিটা নাই পাবে তাহলে ও এত ধন সম্পত্তির মালিক হঠাৎ করে কি করে হলো। আমার এখন অনেক বয়স হয়েছে, আমার মা মারা গেছে, এখনও যদি আমি ওকে দেখি, ও তো মরার বয়স হয়েছে, আমিও এখন জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েছি, আমিও হয়তো যে কোনো সময় মারা যেতে পারি। আমি ওকে এখনও দেখলে জিজ্ঞেস করি, নিতাই ভাই আপনি আমার কলসিটা নিয়ে গেছেন, আমি এখানে জ্ঞান হারানোর পরে আপনি আমার কলসি। উনি বলে, না আমি তোর কলসি নেব কেন, আমি কোনো কলসি দেখি নাই। আমি বলি, আপনি যদি কলসি না দেখবেন, আমি 10 বছর পাগল অবস্থায় থাকায় আপনি কি করে এত সম্পত্তির মালিক হলেন? কি করে? আপনি তো সেলুনে কাজ করতেন, আপনি মানে উনি ইটের মধ্যে রেখে এই মানুষের চুল শেভ করতো, মানে ইটে বসিয়ে। এই লোকটা কি করে এত অট্টালিকার মালিক এবং তার বর্তমানে এত সয় সম্পত্তি? আপনি চট্টগ্রামে হাতে গোনা যদি 10টা লোককে, মানে 10টা ধনী লোক ধরেন, তাহলে এই নিতাই দাস, মানে এই নিতাইকে ধরতে হবে, নিতাই শীলকে ধরতে হবে। সে এত বড় মাপের একজন বড় লোক, তারা অনেকেই চিনে, তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেশে বিদেশে অনেক জায়গায় আছে। তো আমি আজও সেই গরিবে আছি, আমি আর বিয়ে শাদী করি না। এরপরে আমার ভাই বিয়ে করছে, বোনেদের বিয়ে হয়েছে, তাদের সাথে আমি এখনও আছি। আমি এখন মৃত্যুর পথযাত্রী। এখনও আমি ওই খালের পাড়ে বসে থাকি এবং খালের পাড়ে বসে আমি এখনও সময় কাটে। এবং এই খাল আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছে, আমার ভালো লাগা, আমার ভালো থাকা, আমার সব কিছু কেড়ে নিয়েছে। ছোট্ট এক লোভের বশবর্তী হয়ে আমি সব কিছু হারিয়েছি। তবে আমার কাছে কেন জানি মনে হয়, যদি আমি এই লোভটা না করতাম তাহলে হয়তো এই পরীটা আমাকে 7 রাজার ধনগুলো নিজেই দেওয়া যেত। কিন্তু আমি কেন লোভের বশবর্তী হয়ে নিজের এত বড় ক্ষতি করলাম? আজ কেন জানি নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। মৃত্যুর দ্বার প্রান্তে এসেছি। আমি এর আগে ওই ঘটনাটা একটা রেডিওর অনুষ্ঠানে বলেছি এবং আজকে আপনাকে বললাম, যদি আপনি মনে করেন আমার গল্পটা প্রচার করতে পারেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, এক অন্যরকম জীবনের গল্প ছিল, যেটা পড়ার পরে আমি নিজে অনেক অবাক হয়ে গেছি, নিজে তাজ্জব হয়ে গেছি। আসলে অনেকেই হয়তো এই গল্পটাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন,
তবে আমি একটা কথাই বলি, আমরা এজ এ মুসলিম হিসাবে বিশ্বাস করি পৃথিবীতে জিন এবং ইনসান দুটোই আছে, এবং মৃত্যুর পরে জিন ইনসান এই দুইটার বিচারই হবে, আর অন্য কোনো প্রাণীর বিচার হবে না। তাহলে আমাদের মতো করে জিনেরাও দুনিয়াতে বসবাস করে, এরাও আল্লাহকে ডাকে, এরাও আল্লাহর অনুসরণ করে। এবং ওনার সাথে যে জিনিসটা ঘটে গেছে, যারা মূলত জিন নিয়ে রিসার্চ করেন বা কখনো জিনের সম্মুখীন হয়েছেন বা জিন দ্বারা এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে, তাহলেই হয়তো আপনি আলতাফ ভাইয়ের গল্পটা বিশ্বাস করবেন, আর তা না হলে আপনার বিশ্বাস করতে অনেক কষ্ট হবে। এবং আমারও ভীষণ কষ্ট হচ্ছে যে এরকম ঘটনা আদৌ কি ঘটতে পারে। এবং আলতাফ ভাই আমাকে একটা কথাই বললো যে ভাই, এটা যদি সত্যি না হবে, এটা যদি মিথ্যে হবে, তাহলে ভাই কী করে এই নিতাই আজ এত সম্পত্তির মালিক হলো। এটাও তো একটা সন্দেহের বিষয় যে ওনার বাড়ির পাশে একজন হিন্দু লোক তাহলে কী করে এত সম্পত্তির মালিক হলো। হঠাৎ করে উনি 10 বছর অজ্ঞান ছিল, 10 বছর পাগল ছিল, ঠিকই 10 বছর পাগল থাকা অবস্থায় সেই লোকটা কী করে এত অট্টালিকার মালিক হয়ে গেল। তো যাই হোক, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আলতাফ ভাইয়ের গল্প এটা আল্লাহই ভালো জানে। আমি গল্পটা পেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, আমি রেকর্ড করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আলতাফ ভাইকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তো কমেন্টে লিখতে ভুলবেন না। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।